এখানে 10 নম্বর অঙ্কটা কি বলেছে, ডক্টর আর কে দাস স্টার্টেড হিজ প্রফেশন অন 1 জানুয়ারি 2021। আর কে দাস তার প্রফেশনটা স্টার্ট করেছে কবে? 1 জানুয়ারি 2021 বলে দিয়েছে। অ্যাজ মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে তো, একজন ডক্টর। বলছে হিজ ইনকাম অ্যান্ড এক্সপেন্স, তার সমস্ত আয় আর ব্যয়গুলো বলেছে, মানে ইনকাম আর এক্সপেন্সগুলো ডিটেলসগুলো দিয়ে দিয়েছে 2021 এর, রিলেটিং টু হিজ প্রফেশন ওয়ার অ্যাজ আন্ডার। এই অঙ্কটা একদম ইজি অঙ্ক, খুব একটা টাফ না। ফিজ রিসিভড ইন ক্যাশ, ও ফিজ পেয়েছে 24,000 টাকা। কিন্তু আমি প্রথমে ক্যাশ বেস করছি, কারণ না অঙ্কটা বলেছে ইনফরমেশন গুলোর পরে কি বলেছিল, তোকে বলেছিল এই ডক্টরের যে প্রফেশনাল ইনকামটা বের করে দাও, ক্যাশ বেসেও করো আবার অ্যাক্রুয়াল বেসেও করো, দুটো বেসেই করতে বলছে, দুটো বেসেই করবো, সমস্যা নেই। তাহলে ক্যাশ বেস করতে গেলে নিশ্চয়ই সেখানে তো কোনো অ্যাক্রুয়াল কনসেপ্ট নেবো না। তা বলছে ফিজ রিসিভড ইন ক্যাশ, ডক্টর ফিজ পেয়ে 24,000 টাকা, ঠিক আছে। তাহলে ফিজ অ্যাক্রুড বাট নট রিসিভেড তো আসবেই না ক্যাশ বেসে। তারপর রেন্ট পেড ফর দ্য চেম্বার রেন্ট ভাড়া দিয়েছে 6,000 টাকা, তো 24 থেকে 6 বাদ দিয়ে দে, কত হলো? 18,000 টাকা। 24 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে বল? 18,000 টাকা। আউটস্ট্যান্ডিং আসবে না। স্যালারি পেড টু স্টাফকে 6,000 টাকা দিয়েছে, তাহলে এটাও বাদ দিয়ে দে, তাহলে কত হলো? 12,000 টাকা, তাই তো। আর কি ছিল? বলছে মিসেলেনিয়াস খরচা করেছিস, মিসেলেনিয়াস খরচা করেছিস কত? 200 টাকা, তাহলে কত হলো? বাদ দিয়ে দে, কত হচ্ছে? 11,800। স্যালারি পেড, হ্যাঁ বলছে স্যালারি পেড ইন অ্যাডভান্স টু স্টাফ, এই পয়েন্টটা নেবই না, এই পয়েন্টটাকে টোটালি ইগনোর করতে হবে, কারণ এখানে প্রিপেডের কোনো কনসেপ্ট নিতে নেই। ক্যাশ বেসে প্রিপেডের কোনো রকমের কোনো কনসেপ্ট নিবি না, ক্যাশ বেস করার সময় এটা মাথায় রাখ, খেয়াল করবি। প্রিপেডের কোনো আউটস্ট্যান্ডিং তো নিতেই নেই, আউটস্ট্যান্ডিং মধ্যে বাকি, প্রিপেডের কনসেপ্ট নিবিই না। দেখ কেন নিবি না, এর পেছনে অনেক কনসেপ্ট আছে, কারণটা আছে, বোঝার চেষ্টা কর। প্রিপেড মানে কোন বছরের টাকা? পরের বছরের টাকা, পরের বছরের টাকা তো নেওয়াই যাবে না। তোকে তো বলেছে না এটা ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং করতে। করছি, আরম্ভ কর, অঙ্কটা আরম্ভ কর। অঙ্কটা ক্যাশ বেস একদম ইজি। তাহলে কি লিখবি? প্রথমে লিখবো ফিজ রিসিপ্ট, লেখ ফিজ রিসিপ্ট, ঠিক আছে তো, ইন ক্যাশ 24,000 টাকা, ফিজ রিসিপ্ট ইন ক্যাশ 24,000 টাকা। এর থেকে মাইনাস করবো এক্সপেন্সেস, এর থেকে মাইনাস কর এক্সপেন্সেস, পেড ইন ক্যাশ, ঠিক আছে তো। বলছি আস্তে, মন দে, পড়ার পেছনে মন, পড়ার এখানে মনটা দে। এক্সপেন্সেস পেড ইন ক্যাশ, এর থেকে কি মাইনাস করতে হবে? রেন্ট, রেন্ট কত বলেছে? রেন্ট 6,000 টাকা, তাই তো। কথা বলিস না, আমি অঙ্ক করছি, দেখ রেকর্ডিং হচ্ছে এখানে, কথা বলিস না। স্যালারি, স্যালারি কত বলেছে? 6,000 টাকা। আর মিসেলেনিয়াস এক্সপেন্স বলেছে কত? 2,000 টাকা, সরি 200 টাকা। তাহলে কত হলো? 12,200 বাদ দে, 24,000 থেকে 12,200 বাদ দিলে কত হচ্ছে? 11,800। এটা হচ্ছে ক্যাশ বেস হয়ে গেল। আমার কথাটা বুঝতে পারলি? আমি একটা কথা এটা বলছি, বারবার একটা কথা বলছি, ও জিজ্ঞাসা করছিল ক্যাশ বেসিস করার সময় প্রিপেড নিতে নেই। প্রিপেড এক্সপেন্সেস মানে কি, মানেটা কি বোঝার চেষ্টা কর। কোন বছরের টাকা প্রিপেড? পরবর্তী বছরের টাকা। তোকে তো ইনকাম বের করতে বলছে, মানে এই বছরের কথা বলছে, এই বছর, এই না পরবর্তী বছর আইটেম নেবো না, এটা মাথায় রাখবি। তাহলে এটা হয়ে গেল ক্যাশ বেসিস, তাই তো। এটা করলাম কি? ক্যাশ বেসিস। এবার অ্যাক্রুয়াল বেসিস করবো, অঙ্কটা খুব একটা টাফ লাগবে না অ্যাক্রুয়াল বেসিস করতে। না এটা তো অ্যাক্রুয়াল ইনকাম করলি না, এটা কি করলি? এটা করলি হচ্ছে নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস। কি বললাম? নেট ইনকাম লিখতে পারিস, নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস, ঠিক আছে তো। নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস, সেম অঙ্ক করবো আবার, ঠিক আছে তো। এবার হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস করবো, আরম্ভ কর দেখি অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিসটা ভালো আছে, এই অঙ্কটা অ্যাকচুয়ালি অ্যাক্রুয়াল বেসিসটাই ঠিকঠাক আছে, ঠিক আছে তো। ক্যাশ বেসিসটা একদম এই ছিল, অঙ্কটার মধ্যে কিছু ছিল না। অ্যাক্রুয়াল বেসিসটা কর, প্রথমে কি লিখবি? ফিজ রিসিভড ইন ক্যাশ, লেখ ফিজ রিসিভড ইন ক্যাশ, কত টাকা দিয়েছিল? 24,000 টাকা। আস্তে আস্তে ধরে ধরে করবো কিন্তু এটা, হ্যাঁ। পরের পয়েন্ট কি বলেছে? ফিজ অ্যাক্রুড বাট নট রিসিভড, এটা নেবো কি নেবো না? ফিজ অ্যাক্রুড মানে ফিজ বাকি আছে, কিন্তু সেই ফিজটা এখনো হাতে এসে পৌঁছয়নি, তাই তো, তাই তো বলেছে। তাহলে এটা তো এবছরের টাকা, তাহলে এটা নেওয়া উচিত, এটা অ্যাক্রুয়াল বেসিস বলেই নেওয়া উচিত, কিন্তু ক্যাশ বেস হলে এটা নিয়ে নিত ক্যাশ বেসে, তাহলে এটা নেবো, যোগ কর। তাহলে এই চ্যাপ্টার, এই টপিকটার একটা কনসেপ্ট বুঝতে পারছিস? পুরোপুরি ইয়ের সঙ্গে রিলেটেড না, ইনকাম এক্সপেন্সের সঙ্গে। সাবস্ক্রিপশন
ঠিক আছে তো? কি লিখবো? ফিজ অ্যাক্রুড, লেখ ফিজ অ্যাক্রুড বাট নট রিসিভ। ফিজ অ্যাক্রুড বাট নট রিসিভ কত টাকা দিয়েছে? 6,000 টাকা। তাহলে 24 যোগ করে কত হলো? 30,000 টাকা। তাহলে তুই দেখ একটু ভালো করে দেওয়ার চেষ্টা কর। এখানে এটা হচ্ছে ইনকাম, ইনকামে আর একটা পয়েন্টও নেই, আর বাকি যত পয়েন্টে কিসের পয়েন্ট? এক্সপেন্স। নেমে 30,000 টাকা লিখলো। এবার নিচে লিখছি, দেখ কি লিখছি, এবার মাইনাস দিয়ে লিখবে এক্সপেন্সেস বলে হেডিং দে, মাইনাস দিয়ে এক্সপেন্সেস বলে হেডিং দে, একটা একটা করে বলবি। ঠিক আছে তো? রেন্ট পেড লিখবি, সবাই লিখ রেন্ট পেড, লেখ রেন্ট পেড। রেন্ট পেড কত টাকা? রেন্ট পেড 6,000 টাকা। ইনারে লিখছি, দেখ ইনারে লিখছি, দেখ ইনারে লিখছি 6,000 টাকা রেন্ট পেড। ঠিক আছে তো? তারপরে কি বলেছে? আউটস্ট্যান্ডিং রেট। তোরা জানতি তো এটা, তোরা তো এটা জানি, অ্যাটলিস্ট এটুকু তো জানি আউটস্ট্যান্ডিং রেট এটা কোন বছরের স্যার আউটস্ট্যান্ডিং? নিশ্চয়ই এবছরের। কিছু না বলে, কিছু বলেনি মানে এবছরের আউটস্ট্যান্ডিং। তাহলে এবছর আউটস্ট্যান্ডিং নেওয়া উচিত কি নেওয়া উচিত? অ্যানুয়াল নেওয়া উচিত, নেওয়া উচিত। তাহলে যোগ করব, আউটস্ট্যান্ডিং দিয়ে যোগ করবো 2,000 টাকা, 8,000 টাকা। তাহলে এটা কিন্তু মাইনাস করছি, হ্যাঁ এখানে মাইনাস সাইন দিয়ে দিই। তারপর কি ছিল? রেন্ট পেডের পর কি ছিল বল? আইটেম পর স্যালারি। এখানে লিখলাম স্যালারি। স্যালারি অ্যামাউন্টটা বল কত ছিল? স্যালারি, স্যালারি এখানে বলছে স্যালারি পেড টু স্টাফ কত টাকা ছিল? স্যালারি 6,000 টাকা। দেখে তার নিচে কি বলেছিল? স্যালারি পেড ইন অ্যাডভান্স, মানে অ্যাডভান্স স্যালারি কত ছিল? 1,000 টাকা। বলছে যেটা কিনা ওই এই 6,000 টাকার মধ্যেই আছে। তাহলে অ্যাডভান্স স্যালারি মানে কি? পরবর্তী বছরের টাকা। নেওয়া উচিত কি নেওয়া উচিত না? নেবো না, মাইনাস করবো অ্যাডভান্স বলে। কত টাকা? 1,000 টাকা। এই অঙ্কটা বেশি ইজি ছিল, এখন সব ভাবতেও হয়নি, অঙ্কটা অনেকটাই ইজি। 6,000 থেকে 1,000 বাদ দিয়ে কত হচ্ছে? 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকাও মাইনাস হবে। আর কি ছিল? আর একটাই আইটেম ছিল, সেটা কি? মিসেলেনিয়াস এক্সপেন্সেস কত টাকা? 200 টাকা। হ্যাঁ বলছি, 200 টাকা বাদ দিয়ে কত হচ্ছে? একবারে 16,800। আমি বলছি 1 মিনিট। নেট ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, নেট ইনকাম আন্ডার ACCRUAL অ্যাক্রুয়াল বেসিস। হ্যাঁ তুই কোন পয়েন্টটা বলতেছিস, কোন জায়গাটা? স্যালারি পেড টু স্টাফ 6,000। স্যালারি পেড টু স্টাফ মানে স্যালারি পে করা হয়েছে 6,000 টাকা, মানে পকেট থেকে টাকা বেরিয়েছে কোম্পানির 6,000 টাকা। ঠিক আছে তো? এইবার এই যে 6,000 টাকা স্যালারি পে করেছে তার মধ্যেই অ্যাডভান্স স্যালারি বলে দিয়েছে, এর মধ্যেই অ্যাডভান্স আছে, 6 এর মধ্যেই অ্যাডভান্স আছে। তাহলে তো বুঝতে হবে, তাহলে এই বছরে স্যালারি দিয়েছি 5,000 টাকা, তাই না? 1,000 টাকা পরবর্তী বছরের টাকা। আমরা জানতি এই বছরের আইটেম হলেই নেবো, এই বছর নয় নেবো না। 1,000 টাকা তো পরের বছরের, তাই নেবো না। হ্যাঁ কোনটা? কোন কলামে কোনটা লিখেছে সেটা ও এটা তো, এটা হচ্ছে ইনার, এটা আউটার। এটা হচ্ছে ইনার কলাম, এটা হচ্ছে আউটার কলাম। 6,000 2,000 করে 8,000টা বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, 6,000 টাকা থেকে শুরু, আর যেমন ফাইনাল অ্যাকাউন্ট করতি, নর্মাল করতি, সেরকমই করেছি, সিম্পল কনসেপ্ট করেছি। তো এটা কি এখানে একসাথে একেবারে লেখা যাবে না? 6 মাইনাস 1 করে 5,000 দিয়ে থাকতে হবে। মানে তুই এমনি লিখবি, এরকম লিখবি না, তাই তো? 6 - 1 করে না, এইভাবে করলে নাম্বারটা বেশি দেবে, কারণ 5 নাম্বারের ছিল। এইভাবেই লিখতে হবে, এই ফরম্যাটে তোকে দেখাতে হবে। কি করেছি আমাকে দেখা খাতাটা। এরকম স্যার করেছে, কি বলছিস এভাবে? এরকমই করেছেন তাহলে। 6,000 2,000 কে লিখে বাকি। পরের অঙ্কটা করবো। ওই 11টা। পারলে কর 11টা। কিভাবে মিলে বুঝাচ্ছি? কোশ্চেনটা পর দেখছি, আমি দেখছি পরে। হ্যাঁ 16,800 এসছে। আমি পরের অঙ্কটা দেখছি কি বের করতে বলছি। ও
হ্যাঁ, এই মাত্র অঙ্ক করালাম। 11 নম্বর অঙ্কটা কিছুক্ষণ আগে 11 নম্বর অঙ্কটা যেটা এখন করবো না, এই টাইপের অঙ্কই কিছুক্ষণ আগে করলাম। কোশ্চেনটা পড়ি তাহলে বুঝতে পারবো কত নম্বর বলতে হবে না। 11 নম্বর অঙ্কটা বলেছে মিস্টার সমীর রয় আর সোল প্রোপ্রাইটার, মানে জানিস তো এক মালিকানা কারবার যেটা হয় তাদের তো সোল প্রোপ্রাইটারশিপ বলে, অফ আ স্মল ট্রেডিং হাউস, ডিটারমাইন প্রফিট আন্ডার ক্যাশ বেসিস। ঠিক আছে, তো তোকে কি বের করতে বলছে? প্রফিটটা বের করতে বলছে কোন মেথডে? না, এখানে প্রফিটটা দিয়ে দিয়েছে, দেখ, স্মল আন্ডার ডিটারমাইন প্রফিট আন্ডার ক্যাশ বেসিস, দ্য প্রফিট ফর দ্য ইয়ার। মানে এখানে যে প্রফিটটা দিয়েছে এটা ক্যাশ বেসিসে বলে দিয়েছে, এই প্রফিটটা ক্যাশ বেসিসে বলে দিয়েছে। লাস্ট লাইনটা উঠেছে কিনা জানি না ঠিক, এই যে এখানে লেখা ছিল লাস্টে, আমি বলে দিচ্ছি কি বের করতে বলেছে। ওরা বের করতে বলছে ডিটারমাইন প্রফিট আর্নড বাই মিস্টার রয় আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। তোকে প্রফিট বের করতে বলছে অ্যাক্রুয়াল বেসিসে, তার মানে ওপরে যে প্রফিটটা দিয়েছে কি প্রফিট দিয়েছে? কিছুক্ষণ আগে একটা অঙ্ক করালাম, অ্যাক্রুয়াল দিয়েছিল, ক্যাশ বের করলাম, আর এই অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে, কি দিয়েছে বল? ক্যাশ দিয়েছে, অ্যাক্রুয়াল করতে হবে। তো এই অঙ্কটা বলছে এটা বেশি ইজি লাগবে, এই অঙ্কটা করতে বেশি ইজি হবে। তাহলে এখানে কি কি বলেছে দেখ, প্রফিট বলে 2,40,000 টাকা। ক্রেডিট সেল বলে দিয়েছে কত? 41,000। অর্থাৎ তুই যখন ক্যাশ বেস করেছিলি তুই ক্রেডিট সেল নিয়েছিলি? নিসনি, তাহলে তো নিতে হবে এবার। তখন তো ক্রেডিট সেল নিসনি, কিন্তু তুই ক্রেডিট সেল নিসনি, ক্রেডিট পারচেস নিসনি। তুই যখন করেছিলি তখন আরে তুই ভাব না, ক্যাশ বেসিস মানে কি? যেখানে পুরোপুরি নগদ ট্রানজাকশন থাকবে, ক্যাশ ট্রানজাকশন থাকবে, কোনো রকমের কোনো ট্রানজাকশন থাকবে না। তার মানে এখানে তো তাই বলেছে, এখানে কি বলেছে তাহলে তোর ক্রেডিট সেল নিবি, ক্রেডিট পারচেস নিবি, ঠিক আছে তো। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস তখন নিয়েছিল বল? তখন নিয়েছিল? ক্যাশ বেস করার সময় নেয়নি। ইনকাম আর্ন বাট নট রিসিভ এটা নিয়েছিল? স্যার এই চারটে একটা পয়েন্টও নেয়নি। তাহলে এই পয়েন্টগুলো নিয়ে তুই প্রফিটটা বের করে দেবি, বেস করে দেবে। তুই বল এমনি একটু ভেবে নে না, তারপর অঙ্ক করবি। তোর প্রফিট যেটা দিয়েছে, তুই ক্রেডিট সেলের আইটেমটা নিস, তাহলে প্রফিট বাড়বে না কমবে বল দেখি? বাড়বে, কারণ ইনকাম। ক্রেডিট পারচেস হলে প্রফিট বাড়বে না কমবে? কমবে। পারচেস তো কমবে, পারচেস হলে কমবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, তাহলে এটা নিলে প্রফিট কমবে, ঠিক আছে তো। আর কি ছিল? ইনকাম আর্ন বাট নট রিসিভ, এটা তো ইনকাম বাড়বে। তাহলে বুঝে গেছিস তো? এমনি মুখোমুখি অ্যান্সার কর। রেন্ট পেড ইন অ্যাডভান্স। রেন্ট ছিল, রেন্ট এখানে? ও আচ্ছা, রেন্ট পেড ইন অ্যাডভান্স। তাহলে অ্যাডভান্স রেন্ট পেড মানে প্রিপেড রেন্ট। আমি কি বলেছিলাম? প্রিপেডটা কোথায় নিতে নেই? ক্যাশে নিতে নেই। তারপরে এই আইটেমটা ওর নেয়নি তখন। তাহলে অঙ্কটা করে ফেল, আমি আরো বলছি। আচ্ছা, অ্যান্সারটা বলছি কত হবে, করে দেখ, করে নে, পুরো পুরো করে ফেল, অঙ্কটা পুরো করে দে, তারপরে আমি বলছি। ইনভেরিয়েন্ট অ্যাডভান্স কি হবে? হবে আসবে না তো? ইনভেরিয়েন্ট অ্যাডভান্স তো আসবে সবাই তুই করে দেখা, মানে মাইনাস করতে হবে। করে দেখা, তার বলছি, না করলে বুঝবো কি করে? বিভাগ পঞ্চায়েত আসছে। করে দেখা, খাতায় করে দেখা। ये कौन था फिर? তাহলে অঙ্কটা করা যাক। এখানে বের করছি, তাহলে উপরে লিখবো স্টেটমেন্ট শোয়িং প্রফিট, ঠিক আছে, আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, ACCRUAL, অ্যাক্রুয়াল বেসিস। কি কর? অ্যাক্রুয়াল বেসিস। তাহলে অ্যামাউন্টে দুটো ঘর করতে হবে, প্রপারলি করে দেখাতে হবে। এটা তো বড় অঙ্ক না। এই অঙ্কটা যখন অনলাইন পরীক্ষায় দিয়েছিল তো কত নম্বর দিয়েছিল? পুরো অঙ্কটার জন্য 10 নম্বর দিয়েছিল, পুরো অঙ্কটার জন্য। তাহলে লিখ প্রফিট, প্রথমে লিখবো কি? প্রফিট অ্যাজ পার ক্যাশ বেসিস, তাহলে ক্যাশ বেসিসে প্রফিট কত দিয়েছে? 2,40,000, আউটারে লিখলাম। এর সাথে কিছুক্ষণ আগেই বলে দিলাম, নিশ্চয়ই অসুবিধা হবে না, ক্রেডিট সেল হলে কি করতে বললাম? যোগ করতে বললাম। ক্রেডিট সেলস
কত টাকা? 41,000 টাকা। নেক্সট, আর কি কি যোগের আইটেম গুলো বল। একটা কেইট সেল যোগ হলো, তারপর ইনকাম আর্ন বাট নট রিসিভড, এটা হলেও তো প্রফিট পারবে, হ্যাঁ কি না বলিস? কোনো ডাউট থাকলে বলিস। কারণ ইনকাম আর্ন বাট নট রিসিভড, এটা তো আমার ইনকাম, তো ইনকাম হলে তোমার প্রফিট বেরিয়ে যাওয়ার কথা, তাহলে যোগ করব। এটা যোগ কর, ইনকাম আর্ন বাট নট রিসিভড, 8,400। ইনকাম আর্ন বাট নট রিসিভড, কত টাকা দিয়েছে এটা? এটা 8,400। তারপর কি বলছে, আর কি ছিল দেখ, লাস্টে বলেছিল রেন্ট পেড ইন অ্যাডভান্স, ঠিক আছে তো? রেন্ট পেড ইন অ্যাডভান্স, এই আইটেমটার জন্য কি হতে পারে? অ্যাকচুয়ালি বড় কথা, এখানে তো রেন্ট বলেনি, অ্যাডভান্স রেন্ট পে করা হয়েছে, তাহলে এটার জন্য কি হতে পারে? ইনকামে কি এফেক্ট করতে পারে? কমে যাবে। ইনকাম বাড়বে। এটা প্রফিট তো অলরেডি করা হয়ে গেছে, ওর সঙ্গে তুই অ্যাডজাস্ট করছিস। এখন না তুই পুরো অঙ্ক গোটা থেকে করছিস, ভালো করে বোঝার চেষ্টা কর, গোটা অঙ্ক করছিস না তুই, তোর প্রফিট করে দিয়েছে। এখানে বলছে রেন্ট পেড ইন অ্যাডভান্স, মানে পরের বছরে রেন্ট দিয়ে দিয়েছিস, তাই তো? তাহলে এটা কি করতে হবে? এটা করার ফলে কি হবে? রেন্ট পেড ইন অ্যাডভান্স তোরা কি করতি আগে, যখন ডেবিটে করতি রেন্ট থেকে তুই মাইনাস করতি, তাহলে মাইনাস করা মানেই তো এটা ইনকাম, এটা তো ইনকাম, এইটা হচ্ছে ইনকাম, এটা এটা নিতে হবে, এটা অ্যাড করতে হবে, রেন্ট পেড ইন অ্যাডভান্স। কত টাকা? 5,000 টাকা। আর তো যোগের আইটেম নেই, তাহলে করে কত হচ্ছে? 54,400, টোটাল কর 2,94,400। লেস বলতে একটাই নাকি? দেখি কটা আছে লেস। একটা কেইট পারচেস আছে, কত টাকা ছিল কেইট পারচেস? 20। আর কি ছিল? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, কত টাকা ছিল? 10,000 টাকা। খরচা তো নেবো, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কি? খরচা নিলে কি হচ্ছে? প্রফিট কমবে, এটা তো তখন নেওয়া হয়নি। তাহলে 24 আর 10, 34,000, বাদ দে 2,60,400। এটাকে কি লিখবো? প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। হ্যাঁ। 2,400। শেষ হয়ে গেল অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা বলছি, দেখ কোশ্চেনটা পড়ছি। 3 নম্বর অঙ্কটা বলছে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স অ্যাসার্টেন দ্য নেট ইনকাম অফ মিস্টার শেন ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2017 অ্যাকর্ডিং টু ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। বলছে অ্যাকর্ডিং টু ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এ অঙ্কটা আমাদের বলেছে। তাহলে দেখ, অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং এর না, আমরা যে বেসিস অফ অ্যাকাউন্টিং করি তার 3টে টপিক হয়, একটা হচ্ছে ক্যাশ বেসিস হয়, একটা হয় অ্যাক্রুয়াল বেসিস, আর একটা হয় মিক্স বেসিস, ঠিক আছে? বেসিক্যালি আমাদের ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস জানলেই হয়। অ্যাক্রুয়াল বেসিস কোন কনসেপ্টটা আমি তোকে বলে দিচ্ছি, ওই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করেছিলাম না, ওটাই ছিল অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট, ঠিক আছে তো? তো এখানে ক্যাশ বেসিস করতে বলেছে, ঠিক আছে তো? অ্যাক্রুয়াল বেসিস মানে কি, যেখানে কোনো রকমের কোনো আউটস্ট্যান্ডিং থাকলে ওটাকে নেওয়া হয়, অ্যাক্রুয়াল বেসিস। কিন্তু ক্যাশ বেসিসে কোনো আউটস্ট্যান্ডিং টপিকটা কনসেপ্টটা আসেই না। কোশ্চেনটা অঙ্কটা করতে করতে বুঝিয়ে যাবি, পুরো ইনকাম এক্সপেন্ডিচার ফুল কনসেপ্ট আছে এখানে। ইনকাম এক্সপেন্ডিচার যারা করা হয়ে গেছে তার কাছে এই অঙ্ক কিছু না, ঠিক আছে? এটুকু বলে দিতে পারি। যেমন দেখ, তোদের মনে আছে কিনা জানি না, অ্যাক্রুয়াল যখন ইনকাম এক্সপেন্সের কথা বলি, ওখানে কি লেখা থাকতো? ইনকাম এক্সপেন্স যখন করতি তখন আউটস্ট্যান্ডিং থাকলে, এই বছরের বাকিটা থাকলে কি করতাম? নিতাম, যোগ করতাম, আর আগের বছর বাকি থাকলে নিতাম না। এটাকে বলে অ্যাক্রুয়াল কনসেপ্ট, ঠিক আছে তো? তো দেখি অঙ্কটা করি, ক্যাশ বেস করতে করতে আমি বলবো। বলছে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স অ্যাসার্টেন দ্য নেট ইনকাম অফ মিস্টার সেন ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2017 অ্যাকর্ডিং টু ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। বলছে ইনকাম রিসিভড ইন ক্যাশ, তুই যে ইনকাম রিসিভ করেছিস ক্যাশে, কত টাকা ক্যাশ রিসিভ করেছিস ইনকাম? 50,000 টাকা। অ্যাক্রুড ইনকাম বলছে অফ 2016 রিসিভড ইন 2017, মানে 2016 সালের যেটা অ্যাক্রুড ইনকাম, বুঝবি ব্যাপারটা মন দিয়ে। অ্যাক্রুড ইনকাম মানে 2016 সালে যেই ইনকামটা বাকি ছিল, সেই বাকির টাকাটা পেয়েছি 17 সালে, 16 সালের টাকা পেয়েছি 17 সালে। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স,
ঠিক আছে, 17 সালে তুই অ্যাডভান্স পেয়েছিস কত টাকা? 8,000 টাকা। অ্যাক্রুড ইনকাম 2017 সালে মানে এই বছরে বাকি আছে 6,000 টাকা। তুই যেহেতু ক্যাশ বেসে কনসেপ্ট করছিস তাই 6,000 টাকা আসবেই না, কেননা এটা তুই তো টাকাটা পাসনি এখনো, এই টাকাটা এই বছরে বাকি আছে, কিন্তু এটা যদি অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট হতো তাহলে এই 6,000 টাকা অবশ্যই আসতো। ঠিক আছে, তো কনসেপ্ট বুঝবি, অঙ্ক কিছু নেই, অঙ্ক আমি এক্ষুনি বলে দিচ্ছি। ঠিক আছে, তো তাহলে কি হচ্ছে দেখ, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স আমি করছি, আমি আগে একটু বলে দিই অ্যান্সারটা কত হবে। এর অ্যান্সার হবে 64,000। বুঝতে পারলি তো? নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গেছি 64 কি করে হলো। ভাই তুই 50,000 টাকা ক্যাশ টাকা রিসিভ করেছিস আগের বছরের, ভালো করে শোন, আগের বছরে যেই টাকাটা পাওয়ার কথা ছিল, ঠিক আছে, আগের বছর যে টাকা বাকি ছিল সেই টাকাটা কোন বছর পেয়েছিস? এই বছর। তাহলে এই বছর কত টাকা পেয়েছিস তুই? 50,000 টাকা তো পেলি, প্লাস 6,000 টাকাও তো পেলি, 56 হয়ে গেল। এইবার তোর এই বছর তুই অ্যাডভান্স পেয়ে গেছিস, ঠিক আছে, তো এই বছর তুই অ্যাডভান্স পেয়েছিস, কোন বছরের টাকা অ্যাডভান্স পেয়েছিস? পরের বছর। পরের বছরের টাকা অ্যাডভান্স পেয়েছিস এবছর। তাহলে তোকে বুঝতে হবে এটা, এটা কি করা উচিত, এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে এটা। ঠিক আছে, তো এটা কি করা উচিত, এইটা কিন্তু অ্যাড করব, এই আইটেমটা কিন্তু অ্যাড করব, কেন অ্যাড করব এটা বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো কারণ তোকে কি বের করতে হবে, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, নেক্সট ইয়ারের টাকা পেয়ে গেছিস। ঠিক আছে, নেক্সট ইয়ারের টাকা, নেক্সট ইয়ারে বলছে, নেক্সট ইয়ারে যে টাকাটা পাওয়ার কথা সেটা এই বছরই পেয়ে গেছিস। অ্যাকচুয়ালি তুই কনসেপ্টটা কি করছিস আমি তোকে দেখাচ্ছি। আমরা যখন ইনকাম করতাম কি করতাম জানিস তো, রিসিভ পেমেন্ট দিয়ে দিত, আমরা কি করতাম মনে করার চেষ্টা কর, রিসিভ পেমেন্ট দিয়ে দিলে আমরা কি করতাম, সেখান থেকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতাম। ঠিক আছে, তো অর্থাৎ রিসিভ পেমেন্টে সবসময় ক্যাশ আইটেম থাকতো, সবসময় ক্যাশ আইটেম থাকতো, সেখান থেকে ইনকাম এক্সপেন্ড করতাম। এখানেও, এখানে আমাকে কি করতে হবে, এখানে ওরা বলে দিয়েছে ইনকাম রিসিভড ইন ক্যাশ, অর্থাৎ ক্যাশে কত টাকা রিসিভ করেছিস, 50,000 টাকা। এবার 16 সালে যে টাকাটা বাকি ছিল সেই টাকাটা 17 সালে পেয়েছিস, তাহলে 56,000 টাকা হলো। আর ইনকাম রিসিভড ইন ক্যাশ কোন বছরের টাকা পেয়েছিস, পরের বছরের টাকা, 17 সালের টাকা। 17 সাল। আচ্ছা, এই বছর মানে 18 সালের টাকাটা তুই 17 সালে পেয়েছিস, তাহলে তুই এই বছরে কত টাকা পেলি বল? এই বছরে কত টাকা পেলি, রিসিভ পেমেন্ট ইনকাম অত বলার দরকার নেই, এই বছর কত টাকা পেলি বুঝতে পেরেছিস তো? এই বছর তুই 64 পেলি, 50 তো পেয়েছিস, যেই টাকা আগের বছর টাকা পাওয়ার কথা সেই টাকা এই বছর পেয়েছিস, সেই টাকাও তো এই বছর পেলি, তাহলে 50 আর 6 56 এই বছর পেলি, আর 8,000 টাকা পরের বছর পাওয়ার কথা, তাহলে এই বছর পাওয়ার কথা মুখোমুখি, এটা 2 নম্বরের অংশ। তাহলে এটা কিভাবে দেখাতে হবে, কোনো কঠিন নেই, লেখ আমার সঙ্গে সঙ্গে লেখ, আমি যেটা বলছি লেখ। ঠিক আছে, তো উপরে লেখ, লিখবি স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং, কিসের স্টেটমেন্ট করছি এটা, লেখ স্টেটমেন্ট শোয়িং, লিখতে পারিস, হ্যাঁ সঙ্গে সঙ্গে, স্টেটমেন্ট শোয়িং অ্যাসার্টেনমেন্ট অফ, statement showing ascertainment of income, ascertainment of income under cash basis, under cash basis, মানে cash basis করতে বলেছে। ঠিক আছে, তো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে, কারণ এই যে এই টপিকগুলো এই চ্যাপ্টার থেকে 2 নাম্বারই আসবে পরীক্ষায়, 2 এর বেশি আসবে না, একটাই দেবে, 2 নাম্বার দেবে, আমি বলে দিলাম। আগের চ্যাপ্টার করাইছিলাম ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, বলেছিলাম ওখানে 2 নাম্বারই দেবে, বেশি দেবে না, 2ই দেবে। তাহলে এইগুলো তোকে করে রাখতে হবে, 2 করে দেবে, শর্ট কোশ্চেন আছে না, 2 নাম্বার কটা দেবে, 10টা দেবে, তার মধ্যে এইগুলো শর্ট কোশ্চেন আছে। স্যার আগেরগুলো শুধু স্টেটমেন্ট শোয়িং অ্যাসার্টেন অফ ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। হ্যাঁ ওটা লিখবি, আমি করাচ্ছি, ওই পরের অঙ্ক আবার করবো। আচ্ছা লেখ, প্রথমে লেখ, লেখ ইনকাম, লেখ ইনকাম রিসিভড ইন ক্যাশ, লেখ ইনকাম রিসিভড ইন ক্যাশ, শুধু এটুকু লিখলেই হবে, ইনকাম রিসিভড ইন ক্যাশ, ইনকাম রিসিভড ইন ক্যাশ কত টাকা ছিল, 50,000 টাকা লিখে দিলাম, ইনকাম রিসিভড ইন ক্যাশ 50,000 টাকা। এবার লিখবি কি অ্যাড, ওই একই ওই, আরে তুই এ পয়েন্টটা লিখলি, এবার বি আর সি লিখে দিবি, পরপর লিখে দে, কিছু বলার দরকার নেই। অ্যাক্রুড ইনকাম, লেখ অ্যাক্রুড ইনকাম অফ 2016 রিসিভড ইন 2017, পুরো কথাটা তুলে দিবি। অ্যাক্রুড ইনকাম, লেখ অ্যাক্রুড ইনকাম অফ 2016 রিসিভড ইন 2017 কত টাকা, 6,000 টাকা, প্লাস দিয়ে লেখ ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স কত টাকা, 2017,
কত টাকা বলেছে? 8,000 টাকা, ব্যাস। 50 আর 56 আর 8 64,000 টাকা। এইটাই হলো ক্যাশ বেস। ক্যাশ বেসিস মানে কনসেপ্ট হচ্ছে তুই কত টাকা হাতে পেয়েছিস ক্যাশ। কিন্তু এটাই যদি অ্যাক্রুয়াল বেস হতো, আমি করছি না, এটা যদি অ্যাক্রুয়াল বেসে কত টাকা অ্যান্সার হতো জানিস? আমি বলছি দেখ শোন, আমি জাস্ট রাফ করছি। 50,000 টাকা, 50 যোগ 56,000 টাকা লিখতি, তাই তো? এই 8,000 টাকাটা কোন বছর টাকা? পরের বছর টাকা এই বছর পেয়েছিস, তাহলে মাইনাস হতো 8,000 টাকা, তাই তো? তারপরে একটা ছিল নিচে লাস্টে একটা 6,000 টাকার আইটেম ছিল, এবছর বাকি রেখেছিলাম, তাহলে এটা প্লাস 6,000 হতো। বুঝতে পারলি? এটাই অ্যাক্রুয়াল বেস অ্যান্সার হতো, বুঝতে পারলি তো? একটা অঙ্ক তুই ক্যাশ বেস অ্যাক্রুয়াল বেস দুটোতে একবারে করে দিই, বুঝতে পারলি? অ্যাক্রুয়াল বেস চিন্তা নেই, পরের অঙ্ক অ্যাক্রুয়াল বেস আছে, পরের অঙ্ক অ্যাক্রুয়াল বেস আছে। তাহলে দেখ না এখানে কত, যে 50 আর 6 56, 56 থেকে 8 বাদ দিলে কত হয়? 48, 48 হয় 54,000 টাকা। এটাই যদি অ্যাক্রুয়াল বেস বলো 54,000 টাকা হয়ে যেত অ্যান্সার। বুঝতে পারলি ব্যাপারটা? কোনটা ও লাস্টে এটা বেরোলো 64, লিখবি নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস, লিখে দে। যেটা বেরোলো তাকে বলে নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস, যেটা বেরোলো তাকে বলে নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস বলছি। তাহলে আমারও হয়ে গেল অঙ্কটা। এরপরের অঙ্কটা দেখি কি বলেছে। 3 নম্বর অঙ্কটা করিয়ে দিলাম, তাই তো? 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, এটাও বলেছে ক্যাশ বেসিস, তাই তো? ক্যাশ বেসিস বলেছে, তো দেখ অঙ্কটা একই টাইপের অঙ্ক, নিশ্চয়ই করতে পারবো। একটু কোশ্চেনটা পড়ে নি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016 অ্যাকর্ডিং টু ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। তো বলছে ইনকাম রিসিভড ইন ক্যাশ বলেছে 50,000 টাকা। এখনই সামনে করে নিবি হাতে ধরে, ঠিক আছে তো? অ্যাক্রুড ইনকাম মানে অ্যাক্রুড ইনকাম বলেছে, কোশ্চেনটা বুঝে নি। এই বছরে ইনকাম বাকি আছে 5,000 টাকা, এটা নেবো না তো, ক্যাশ বেসিস নেবো না এটা। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স ডিউরিং, এবছর তুই 2016 সালে 17 সালের টাকাটা 17 সালের টাকাটা তুই 16 সালে পেয়ে গেছিস 15,000 টাকা, তাহলে 50 তো পেয়েছিস প্লাস আরো 15 পেলি, কত পেলি? 65,000 টাকা। এবার বলছে অ্যাক্রুড ইনকাম অফ 2015 টাকাটা তুই 16তে পেয়েছিস, তাহলে এটাও পেয়েছিস, তাহলে 72,000 টাকা অ্যান্সার হবে। 72,000 টাকা অ্যান্সার হবে। তাহলে এটা করে ফেল ফটাফট, সময় নষ্ট করবি না, বাড়িতে করা হবে না, এখানে এখনই করে ফেল। এটা একবার করবি না? না, যেটা যেই কোশ্চেনে যেই আনসারে সেটাই করবি, ঠিক আছে তো? কোনো সমস্যা নেই। তাহলে দাগ কেটে করতে থাক। প্রথমে লেখ স্টেটমেন্ট শোয়িং অ্যাসার্টেনমেন্ট অফ ইনকাম আন্ডার ক্যাশ বেসিস, সব লেখ। এখানে পার্টিকুলার অ্যামাউন্ট হ্যাঁ ওই আর কি। তাহলে ইনকাম রিসিভড ইন ক্যাশ দিয়েছে কত? 50,000 টাকা। তারপর নেব কি ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, কত টাকা রিসিভড ইন অ্যাডভান্স দিয়েছে? 5,000 টাকা নাকি? রিসিভড 15,000 টাকা। 15,000 টাকা। আর কি বলেছিল? অ্যাক্রুড ইনকাম, তাই তো, অফ 2015, ঠিক আছে তো? রিসিভড ইন রিসিভড ইন 2016, কত টাকা ছিল বলতো? এটা 7,000 টাকা, তাই তো? তাহলে 57 আর 15 62 72,000 মিলে গেছে, আমারও হয়ে গেছে, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি সবাই অঙ্কটা? ক্যাশ বেস করে দিলাম। দেখ এই টাইপের অঙ্ক বেশি করার দরকার নেই, দুটো ক্যাশ বেস দুটো অ্যাক্রুয়াল বেস করবি, টপিক শেষ হয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে বোঝা গেল অঙ্কটা? বুঝতে পারলি তো অঙ্কটা? হয়ে গেছে। পরের অঙ্ক চলে যাচ্ছি, দেখি পরের অঙ্ক কি আছে, কোশ্চেন পড়ে দেখি। তাহলে কত নম্বর অঙ্ক করলাম? এটা 4 করলাম। কটা করবি? 5এরটাও ক্যাশ বেস, ফটাফট বাট এই অঙ্কটা হাতে ধরে করতে হবে। এটা অঙ্কটা অবশ্যই হাতে ধরে করলাম। দেখ একটা দুটো পয়েন্ট এক্সট্রা বেড়ে গেছে, ঠিক আছে? একটা দুটো পয়েন্ট এক্সট্রা বেড়ে গেছে। কি বলেছে দেখ, ইনকাম রিসিভড ইন ক্যাশ। আচ্ছা কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ হয়ে গেছে আগের অঙ্কটা করা, হ্যাঁ। 5এর অঙ্কটা বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য ইনকাম ফর দ্য ইয়ার এন্ডে 31 মার্চ 2013 অ্যাকর্ডিং টু দ্য ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। বলছে ইনকাম রিসিভড ইন ক্যাশ ফর দ্য ইয়ার এন্ডে 31 মার্চ 2013, ঠিক আছে? ইনকাম রিসিভড হয়েছে কত? 1,40,000। হাতে পেয়েছিস টাকা। অ্যাক্রুড ইনকাম, স্যার এটা নেবো না, বুঝতেই পেরেছি নেবো না কেন। তারপর হচ্ছে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স
ডিউরিং দ্য ইয়ার এন্ডেড, বছরের শেষে অ্যাডভান্স পেয়েছিস কত টাকা? 15,000 টাকা। তাহলে তুই নিবি এটা 1,40,000 আর 15 কত? 1,55,000 টাকা নিবি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এ তো নেবো না, বুঝতেই পেরেছিস, এই পয়েন্টটা নেবো না। তারপর প্রিপেড এক্সপেন্সেস, তুই তো ভাই ইনকাম করছিস, তোকে তো ইনকাম বের করতে বলে, খরচার তো প্রশ্নই উঠছে না, তোকে তো খরচা বের করতে বলে, তাই না? এখানে দরকার নেই। তাহলে কি হলো অ্যান্সার কত হলো? 1,40,000 আর 15 1,55,000, অ্যান্সার 1,55,000 হবে। জাস্ট ছোট করে লিখে দে, করে ফেল এটা। 5 অঙ্কটা লেখ। ইনকাম রিসিভড ইন ক্যাশ, 1,40,000 লেখ ইনকাম রিসিভড ইন ক্যাশ কত টাকা? 1,40,000 1,40,000, ঠিক আছে তো, যোগ ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স 15,000 টাকা, $1,55,000 হয়ে গেল। এটা বুঝতে পেরেছিস এই অঙ্কটা? সবাই দেখলো 5 অঙ্কটা হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। কি রে, কিছু আটকে গেছে? হ্যাঁ, বলছি আগের ওই 1 বা 2 অঙ্কটায় যেটা একবার বেরিয়ে ছিল ওখানে হ্যাঁ, অ্যাক্রুয়াল বেস ছিল তো, করাবো এবার। ওরকম এক্সপেন্সেস কিছু তখন তো মাইনাস করা ছিল। হুম, তো আগের অঙ্কটাই এক্সপেন্সেস বলে দিয়েছিল সবকিছু, মানে কোশ্চেন বলেছিল এক্সপেন্সেস, তাই করতে হয়েছিল। আগের অঙ্কগুলোতে এক্সপেন্স বলে দিয়েছিল, তাই করতে হয়েছিল। আগেরটা পুরোপুরি অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট ছিল, আর এটা ক্যাশ বেসিস কনসেপ্ট, ক্যাশ বেস কনসেপ্ট বলেছে। এটা কোশ্চেনটা ক্যাশ বেসিস কনসেপ্ট বলেছে, এই কোশ্চেনটা তোকে ক্যাশ বেসিস কনসেপ্ট বলেছে। সেটা বলছি না, কেউ তো বলেছি কেন বলেছি, কিন্তু ওখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আর প্রিপেড এক্সপেন্সটা আপনি মাইনাস করেছিলেন, তো এখানে কেন মাইনাস হচ্ছে না? হ্যাঁ, এটা তো ক্যাশ বেস কনসেপ্ট বলেছে বলে তো আমাদের করতে হচ্ছে না, ক্যাশ বেস কনসেপ্ট বলেছে। এখানে তো তোর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স তো আসছেই না, এখানে প্রশ্নই উঠছে না আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, কারণ এই বছরে টাকা বাকি আছে, ঠিক আছে তো। আর প্রিপেড এক্সপেন্সেস, ঠিক আছে, বছরের শেষে প্রিপেড এক্সপেন্সেস বলে দিয়েছে এত টাকা। তো প্রিপেড এক্সপেন্স মানে কি? অতিরিক্ত টাকা পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে তো। তো আসছে না এই পয়েন্টটা। যখন এই অঙ্কটা যদি অ্যাক্রুয়াল বেসিস হতো, তাহলে দুটোই তোকে নেওয়া হতো, দুটোই নেওয়া হতো এখানে। ছ নম্বর পয়েন্টটা বলে, 6 নম্বর অঙ্কটা, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য ইনকাম ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর 2016। অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট বলেছে, ইনকাম রিসিভড ইন ক্যাশ বলেছে 1,48,000, ঠিক আছে, এটা তো নেবই। অ্যাক্রুড ইনকাম মানে এই বছরে, আচ্ছা এই বছর না, অ্যাক্রুড ইনকাম এটা কি বলছে? বছরের শুরুতে, মানে আগের বছরে ছিল, তাহলে আগের বছরেরটা তো নেওয়া উচিত নয়। তাহলে 1,48,000 থেকে 10 মাইনাস করলে কত হচ্ছে? 1,38,000। তারপরেরটা বছরের শেষে অ্যাক্রুড ইনকাম, এটা নেব। তাহলে 1,38,000 সঙ্গে 12 যোগ করলে কত হলো? 1,50,000। এবার হচ্ছে ইনকাম অফ 2016 রিসিভড ইন 2015, মানে এই বছরের টাকাটা, এই বছরের টাকাটা আমি আগের বছরই রিসিভ করেছিলাম, তাহলে আগের বছর তো ইনকাম ছিল না, ইনকাম তো এবছরের, তাহলে এটাও নেব। তাহলে কত হচ্ছে? 1,55,000, ঠিক আছে, তাহলে করে ফেল এটা। ছ নম্বর অঙ্কটা কি লিখবো? ইনকাম রিসিভড ইন ক্যাশ, ইনকাম রিসিভড ইন ক্যাশ 1,40,000। আচ্ছা 1,48,000 ছিল না, বলছি 1,48,000 যোগ দিয়ে লেখ অ্যাক্রুড ইনকাম, ACCRUED, অ্যাক্রুড ইনকাম ডেট বলেছিল কিছু পাশে? অ্যাক্রুড ইনকামের ডেট বলেছিল না, 31/12/16, 12,000 টাকা লেখ। আমি আগে অ্যাড করলাম না, আচ্ছা আমি আগে অ্যাড করে দিয়েছি। 31/12/16 কত টাকা ছিল?
12 আছে। আমি অ্যাড গুলো করে নিচ্ছি আগে, তারপর লেস করে দেবো, বেটার হবে না? তারপর কি ছিল, আর একটা অ্যাড ছিল লাস্টের পয়েন্টটা, তাই না? লাইক ইনকাম অফ 2016, তাই তো? লাইক ইনকাম অফ 2016 received in 2015. টোটাল কত হচ্ছে এটা? 1,65,000। লাস্টে একটা লেস করে দে, শেষ। কি লিখবি লেসটা? অ্যাক্রুড ইনকাম 1,116। তো আমি একবার ডিলিট করে দিই। ডিলিট করে অসুবিধা আছে? 10,000 টাকা না, যেভাবে করেছি এইভাবে করলেই নাম্বারটা ভালো দেবে। 1,55,000। তাহলে এই যে বেরোলো, এটাকে কি বলে? তুই যে লিখতে চাস এটাকে লিখবি কি? নেট ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। নেট ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস হয়ে গেল 6 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা ক্যাশ বেসিস। ক্যাশ বেসিস দিয়েছে, দেখিস পরীক্ষা দেখি কেমন দেয়। ক্যাশ অ্যাক্রুয়াল, ক্যাশ এগুলো একই দেয়। দেখ অঙ্কগুলো দেখ, পুরো রিসেন্ট ইয়ারের অঙ্ক, একদম রিসেন্ট ইয়ারে আসা অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে, এগুলো প্র্যাকটিস করতে হবে তোকে। সব আমি আগে এত যাই ওইদিকে, 16তে চলছি না, আমি আসবো, সব আসবো আস্তে আস্তে একটা একটা করে। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অ্যাসার্টেন দ্য নেট ইনকাম অফ মিস্টার রয় ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2016 অ্যাকর্ডিং টু ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। তাহলে বলছে কি, দেখ আগে মুখে মুখে বলে নি আনসার, তারপর আমরা করবো। ইনকাম রিসিভড ইন ক্যাশ, ক্যাশ বেস বলেছে 45,000 টাকা তুই হাতে পেয়েছিস। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, এটাও পেয়েছিস 45,10,55,000 টাকা। অ্যাক্রুড ইনকাম বলেছে, তাই তো? অ্যাক্রুড ইনকাম বলেছে অ্যাজ অন, এটা তো নেবো না, এটা তো নেবো না, কারণ এই বছরে এই টাকাটা বাকি আছে, এই টাকাটা নেবো না, তো নেবো না। তারপর বলছে অ্যাক্রুড ইনকাম অফ 2015 রিসিভড ইন 2016, ঠিক আছে তো? তো ব্যাস এটা নেবো। 2015 সালের টাকা 16 সালে, তাহলে যোগ করে বল কত হচ্ছে? 45,10,55 আর 6,500 কত হচ্ছে? 61,500। ব্যাস এবার করে ফেল। 7 নম্বর অঙ্ক। কি লিখবো? লাইক ইনকাম রিসিভড ইন ক্যাশ, কত টাকা ইনকাম রিসিভ করেছি? 45,000 টাকা। যোগ দিয়ে লিখবো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, তাই তো? কত টাকা অ্যাডভান্স পেয়েছিস? 10,000 টাকা। তারপর লিখবি, যোগ দিয়ে লিখবি অ্যাক্রুড ইনকাম অফ 2015 রিসিভড ইন 2016, কত হচ্ছে? 61,500। টোটাল হলো 61,500। 7 অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে তো? হয়েছে সবার? বলি 7 হয়ে গেলে আমি 8-এ যাবো। হ্যাঁ। বলে নে সবাই, 7 হয়ে গেলে 8 করবো। ভালো অঙ্ক আছে 8-এরটা। হুম। হুম। হয়েছে তো? 8-এর অঙ্কটা পড়ি একটু। বলছে সি সরকার হ্যাজ মেনটেইনড হিজ অ্যাকাউন্টস আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, মানে সি সরকার তার অ্যাকাউন্টসটা মেনটেন করছে কোন বেসিসে? অ্যাক্রুয়াল বেসিসে। বলছে কি, দ্য প্রফিট ফর দ্য ইয়ার 17-18 এর প্রফিট বলেছে কত? 88,500। আফটার কনসিডারিং দ্য ফলোয়িং ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো কনসিডার করার পর, ঠিক আছে তো, ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য প্রফিট, তুমি প্রফিটটা বের করে দাও, ক্যাশ বেসিসে প্রফিট কত হবে। তার মানে ওরা ওরা অ্যাক্রুয়াল বেসিসে দিয়ে দিয়েছে, তোকে ক্যাশ বেসিসে জানতে দিয়েছে, বুঝতে পারছিস তো? কোশ্চেনটা বলে দিয়েছে। তো বলছে প্রফিট কেউ তোকে 88,500 বলেছে, কোন বেসিসে দিয়েছে? অ্যাক্রুয়ালে দিয়ে দিয়েছে, তোকে এটাকে ক্যাশ বেসিসে কনভার্ট করতে হবে, ঠিক আছে তো? তো বলছে অফিস খরচা বলেছে, অফিস এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, ঠিক আছে? অফিস এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং ফর দ্য ইয়ার 16-17
12,500। এটা প্রফিট দিয়েছে কিন্তু ইনকাম বের করতে বলেনি, একটু মাথায় রাখবি। এটা প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে তো। রেন্ট পেড বলেছে, রেন্ট পেড বলেছে 17-18 ফর দ্য ইয়ার 18-19, 18-19 রেন্টটা 17-18 পে করে দিয়েছি, ঠিক আছে তো। তারপর বলছে ইন্টারেস্ট আর্নড অন ইনভেস্টমেন্ট, মানে এটা কিন্তু একটা ইনকাম, মানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট যেটা বলি, ফর দ্য ইয়ার 17-18 5,100। তারপর বলছে বাট নট ইয়েট আর্নড, মানে বোঝ, একটু মন দিয়ে শোন। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নাম তো শুনেছি, 17-18, আমরা 17-18 অঙ্ক করছি, 17-18 ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হচ্ছে 5,100, বাট এই টাকাটা রিসিভড হয়নি এখনো, তাই তো, এই টাকাটা এখনো রিসিভড হয়নি। তো অঙ্কটা কর, দেখ কতটা পারবি, তারপর আমি বলছি, আস্তে আস্তে কর, নিজে নিজে কর, তারপর আমি বলে দিচ্ছি অঙ্কটা। হ্যাঁ, কিছু নেই অঙ্কটা, এমন কিছু নেই। ওরা দিয়ে দিয়েছে কি, ওরা অ্যাক্রুয়াল বেসিস দিয়ে দিয়েছে, তোকে এটা ক্যাশ বেসে কনভার্ট করতে হবে। ওরা অ্যাক্রুয়াল বেসে দিয়েছে, তোকে এটা ক্যাশ বেসে কনভার্ট করতে হবে, এমন কিছু কঠিন নয়। আরে এই তো আইটেমগুলো 88,500 দিয়ে দিয়েছে, এই 3টে আইটেম নিয়ে তো যা করার করতে হবে, ঠিক আছে তো। তো ট্রাই কর, আমি তো করে দেবো অঙ্কটা, অসুবিধা নেই, আমি তো করে দিচ্ছি অঙ্কটা। তো আগে একটা ট্রাই কর, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। তো বেরিয়েছে বল, পেরেছিস করতে? 82,700। না, 81,100। না, 88,300। না। আচ্ছা আস্তে 57,700 হবে, আমি বলে দিচ্ছি, করে দিচ্ছি কিভাবে হবে, আমি একটু বোঝাচ্ছি, শোন, একটু শোন। করতে তো বিভিন্ন রকম ভাবে করতে পারিস, আগে একটু শুনে নে, আমি আগে ফিগারগুলো নিয়ে একটু বলি। ওরা তোকে প্রফিটটা কোন প্রফিট বলে দিয়েছে, বল কোন প্রফিট বলেছে? অ্যাক্রুয়াল বলেছে, তোকে বের করতে কি বলেছে? ক্যাশ, ক্যাশ বেসে বের করতে বলেছে। তা আমি ধর লিখছি 88,500, এটা বলে দিয়েছে, তাই তো। ওরা ওরা যে প্রথম পয়েন্টটা বলেছে অফিস এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, মানে অফিস এক্সপেন্সেস বাকি আছে, কিন্তু বুঝতে হবে, কিন্তু দেখ আগে থাকতে কোশ্চেন করলে হবে না, একটু ব্যাপারটা বুঝতে হবে কি বলতে চেয়েছে এখানে। ওরা তোকে করে দিয়েছে, ওরা এই মানে এই যে 3টে পয়েন্ট দিয়েছে না, এই 3টে পয়েন্ট কনসিডার করার পর 88,500 নিয়ে হয়েছে, মানে এই যে 88,500 এর মধ্যে কিন্তু 12,500 ঢুকে আছে, কিন্তু একই না,
ওরা যখন অ্যাক্রুয়াল বেসে করেছিল, ধর পিএল অ্যাকাউন্ট করেছিল একটা, তাই তো? তো এখানে অফিস এক্সপেন্স ডেবিটে করেছিল, কারণ এখানে কি বলছে অফিস এক্সপেন্স আউটস্ট্যান্ডিং, নিশ্চয়ই ডেবিটে করেছিল কত টাকা, তোর 12,500। 500 ক্যাশ বেসে আইটেমটা আসা উচিত না। তা এই আইটেমটা নেওয়ার ফলে প্রফিট কি হয়ে গেছিল? কমে ঠিক আছে এটা বুঝতে হবে তোকে, প্রফিটটা এটা কি হয়েছিল, প্রফিটটা কি হয়েছিল? এখন কমে এখন প্রফিটটা কি করতে হবে? বাড়বে এটা এটা নেওয়া হয়েছিল, এটা হচ্ছে অফিস এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং 16-17। আমরা কোন বছর অঙ্ক করছি? 17-18। এটা বল আগের বছরে, তার আগের বছরের প্রফিট। হ্যাঁ এই বছরের প্রফিট হলে তুই যোগ করতি, হ্যাঁ কিন্তু আগের বছরের প্রফিট জেনারেলি কি হয়, আগের বছরের প্রফিটটা কি করতে হয়? আগের বছরের প্রফিট হলে কি করতে হয়? আমরা যখন ইনকাম করতাম, এই বছরের খরচা কি করতাম, নিতাম, আর আগের বছরের খরচা নিতাম না। তাহলে আলটিমেটলি এখানে কি করতে হবে? এটা বুঝতে হবে, এটা এটা মাইনাস করতে হবে, এটা বুঝতে পেরেছিস তো? এটা মাইনাস করতে হবে, কত টাকা মাইনাস করতে হচ্ছে এখানে? 12,500। যদি কারোর যদি বুঝতে অসুবিধা হয়, এখন আমি বললাম দেখ, এটা তো আউটস্ট্যান্ডিং খরচা, এই খরচা তো নেওয়া উচিত না, এই খরচা তো নেওয়া উচিত না, তো এটা নিয়ে নিয়েছি। এটা নেওয়ার ফলে প্রফিটটা কি হয়ে গেছিল? এটা নেওয়ার ফলে প্রফিট বেড়ে গেছিল, এখন কমাতে হবে। এটা বেড়ে গেছিল, এখন কমাতে হবে। নেক্সট পয়েন্ট যদি আমি 3 নম্বর পয়েন্ট আগে বলি, এটা মনে হয় বুঝতে সুবিধা, 17-18 দিয়ে দেখ। বলছে ইন্টারেস্ট আর্ন, মানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কোন বছর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট? 17-18 ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত ছিল? 5,100 টাকা। বলছে বাট নট ইয়েট রিসিভ, এই টাকাটা রিসিভড হয়নি, অথচ তুই যখন পিএল অ্যাকাউন্ট করেছিলি কেইট দিকে তুই কত লিখে দিয়েছিলি? 5,100 লিখে দিয়েছিলি। তো এই টাকাটা লেখার ফলে কি হয়েছিল? প্রফিট বেড়ে গেছিল, এখন কি করতে হবে? কমাতে হবে। কমাতে হবে মাইনাসটা। তুই যেটা বলেছিলি 12,500 প্লাস, ঠিকই বলেছিলি, কিন্তু তুই দেখিসনি ওটা, ওটা এই বছরের দেয়নি, এই বছরের দিলে প্লাস করতে হতো। আমি বলেছিলাম তুই বলেছিলি এই বছরেরটা প্লাস করতে হয়, কিন্তু আগের বছরটা হলে কি হবে সেটাকে বুঝতে হবে। সিম্পল ছোট ছোট কনসেপ্ট বুঝতে হবে। তারপর লাস্ট বলেছিল 2 নম্বর পয়েন্টটা, রেন্ট পেড 17-18 এর রেন্ট পেড ফর দ্য ইয়ার 18-19, মানে নেক্সট ইয়ারে যে টাকাটা রেন্ট পে করতে হবে সেটা কোন বছর দিয়ে দিয়েছিস? যে বছরে এই বছর দিয়ে দিয়েছিস। এবার একটু কনসেপ্ট বোঝ, পিএল অ্যাকাউন্টের ডেবিটে ধর, সাপোজ ধর এবছর রেন্ট পেড কিছু একটা দিয়েছিস, তার থেকে অ্যাডভান্স রেন্ট মাইনাস করতাম না? হ্যাঁ অ্যাডভান্স মানে কি, পরের বছরে কত টাকা ছিল? 13,000 13,200, মাইনাস করে বাইরে লিখতাম। এখান থেকে মাইনাস করা মানেই তো অপোজিট সাইড, একই ব্যাপার তো। হ্যাঁ তাহলে এই আইটেমটা রেন্ট থেকে মাইনাস করার ফলে প্রফিটটা কি হচ্ছিল এখানে? কমে এসেছিল ঠিক আছে তো? না, এখানটায় এই যে এখানে আলটিমেটলি আইটেমটা মাইনাস করতে হবে, এই জায়গাটা একটু কনসেপ্টটা বুঝতে হবে। এখানে অ্যাডভান্সটা এদিক দেখ, রেন্ট থেকে এদিক মাইনাস করাও যা, অপোজিট সাইডে লেখাও তো একই জিনিস। তার মানে কি আমার প্রফিট বেরিয়ে যাচ্ছিল রেন্ট থেকে। দেখ, খরচা থেকে যখন রেন্ট থেকে আমি অ্যাডভান্স রেন্টটা মাইনাস করছি, তাতে আমার কি হচ্ছিল? ঠিক আছে তো? খরচা কমছে মানে তো প্রফিট বাড়ছে, খরচা কমছে মানে তো প্রফিট বাড়ছে, এটা বুঝতে পারছিস না? আমার খরচ কমে যাওয়া মানে তো প্রফিট বাড়ছে, তাহলে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিটটা কমাতে হবে। দেখ এই জায়গাটা বুঝতে পারলি কিনা, দেখ তোরা যেটা বলছিস এখানটায় রেন্ট খরচা ডেবিটে লিখি, তাহলে খরচা থেকে যখন আমি অ্যাডভান্স রেন্ট মাইনাস করছি, তাহলে যত টাকা খরচাতে, সাপোজ ধর আগে ধর আমার খরচ ছিল 10,000 টাকা রেন্ট, আমি তো ওর থেকে 2,000 টাকা মাইনাস করছি, তাহলে কত হচ্ছে? 8,000 টাকা। তাহলে খরচ তো কমেই যাচ্ছে, আর খরচ কমে গেলে প্রফিট হয় না? যত খরচ কমে প্রফিট হয়, তাহলে প্রফিট হয়েছে, তাহলে এখন কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এখানে কত টাকা মাইনাস করবো বলো? এখানে 13,200। 57,700 বুঝতে পেরেছি এটা? এটা বুঝেই অঙ্কটা? তাহলে যেইভাবে বললাম, দেখ অঙ্কটা একটু খটোমটো লাগার কারণ কি বলতো, ওরা তোকে ক্যাশ বেসিস করে দিয়েছে, অ্যাক্রুয়াল বেসিসে কনভার্ট, না অ্যাক্রুয়াল দিয়ে দিয়েছে, ক্যাশে কনভার্ট করতে হবে। সবসময় অ্যাক্রুয়াল বেসিস ইজি হয়, অ্যাক্রুয়ালটাই বেশি ইজি হয়। তাহলে এটা কত হলো, এগুলো লিখতে হবে একটা করে, প্রফিট ফর দ্য ইয়ার 17-18। তারপর লিখবি কি, এগুলো সব লেস হয়েছিল, বুঝতেই পেরেছিলি। অফিস এক্সপেন্সেস, প্রথম আইটেম কি ছিল? অফিস এক্সপেন্সেস কত টাকা ছিল বল? 500 আউটস্ট্যান্ডিং, অফিস আউটস্ট্যান্ডিং ছিল কত? 16-17। তারপর মাইনাস হয়েছিল রেন্ট পেড, কত ছিল? রেন্ট পেড 17-18, তাই তো? মানে 18-19 টাকাটা 17-18 দিয়ে দিয়েছিস। ফর দ্য ইয়ার
18-19 লাস্ট যেটা ছিল সেটা কি ইন্টারেস্ট আর্নড অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট আর্নড অন ইনভেস্টমেন্ট। বেশ, শেষ হয়ে গেল এটা। বুঝতে পারলি তো অঙ্কটা? ইন্টারেস্ট ইন্টারেস্ট আর্নড অন ইনভেস্টমেন্ট। এই অঙ্কটা বুঝতে পারছিস? তুই বুঝতে পারছিস অঙ্কটা? এই অঙ্কটা কিন্তু অন্যরকম ভাবে ঘুরিয়ে দিয়েছিল, ভালো অঙ্ক ছিল অঙ্কটা, এটা খুব ভালো অঙ্ক ছিল। এতগুলো মধ্যে থেকে এই অঙ্কটা একটু, বাকি অঙ্কগুলো খুব ইজি লাগছিল, কিন্তু এই অঙ্কটা একটু অন্যরকম ছিল। অ্যাক্রুয়াল দিয়ে দিয়েছিল, ক্যাশে কনভার্ট করতে হবে। নেক্সট অঙ্ক 9 এর অঙ্কটা করবো। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন ইনকাম বের করতে বলেছে। এই অঙ্কটাই মানে আগের দিন করালাম না, তো এই অঙ্কটাই ছিল। দাঁড়া এক মিনিট। ওই একই অঙ্ক, জাস্ট ফিগার গুলো চেঞ্জ করি, সেম টাইপের অঙ্ক। হ্যাঁ করবো তো। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2019 অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্ট। অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্টটা দেখবি কি কনসেপ্ট বলেছে। বলছে ইনকাম রিসিভড ইন ক্যাশ, ঠিক আছে, 2 লাখ টাকা। এই অঙ্কটা করবো কিন্তু হাতে ধরে। হ্যাঁ, ইনকাম রিসিভড ইন ক্যাশ 2 লাখ টাকা পেয়েছিস। অ্যাক্রুড ইনকাম, আচ্ছা আমরা কোন বছর অঙ্ক করছি? 31শে মার্চ 19, 31st March 19। তার মানে এই টাকাটা নেওয়া উচিত এবছরের। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স বলেছে, তাই তো? ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, তার মানে কি এটা এটা কোন বছরের? মানে এই বছর অ্যাডভান্স পেয়েছিস, তাহলে কি স্যার এটা নেওয়া উচিত না 20,000 টাকা? তাহলে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে তোর হয়ে গেল কি 2,15,000, মানে যেটা ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটা হচ্ছে তোর অ্যাকচুয়ালি ইনকাম বেরোলো। এবার কিছু খরচাপাতি আছে এখানে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে আর প্রিপেড এক্সপেন্সেস আছে। তার মানে এটা একটু করে দেখাচ্ছি। আগের দিন একটা টি ফর্ম খুলে দেখিয়েছিলাম, তো আবার দেখাচ্ছি টি ফর্ম খুলে। তো আর টি ফর্ম খুললাম। ইনকাম কোন দিক বসে? ক্রেডিট দিকে বসে। ক্রেডিট দিকে যেমন দেখ কি কি অ্যামাউন্ট আছে বল। 2 লাখ টাকা, তার মধ্যে কি নেবো? 35 নেবো। আর নেবো না কত বল? তারা আসতে নেবো না কোনটা? 20,000 টাকা। বাদ দিয়ে কত হলো? ইনকাম হলো 2,15,000। এবার খরচা এদিক কি হয়? খরচা এদিক লিখি এক্সপেন্স, কিছু তো খরচা আছে এখানে, জানি না কত কি আছে। এবার বলছে দেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, তাহলে আউটস্ট্যান্ডিং এটা কোন বছর করছে? এই বছরের আউটস্ট্যান্ডিং, তাহলে নেওয়া উচিত কি নেওয়া উচিত না? নেওয়া উচিত 40,000 টাকা। কি রে বল? এটা নেওয়া উচিত। আর প্রিপেডটা কি নেওয়া উচিত না? 30,000 টাকা। তো 40 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে? 10,000 টাকা। দেখ ইনকাম অ্যান্সার কত হবে? 2,15,000 থেকে 10 বাদ দিলে কত হয়? 2,05,000। এটাই আর কি স্টেটমেন্ট করে দেখাতে হবে, বুঝতে পারলি ব্যাপারটা? এরকম মনে পড়ছে ইনকামের সময় এইভাবে করতাম। কিন্তু আগে একটা অঙ্ক নিইনি, ওটা ছিল ক্যাশ বেস কনসেপ্ট। ক্যাশ বেস কনসেপ্টটা নিতে নেই। এবার হচ্ছে করে দেখবো, দেখ বলছি তোরা করতে পারিস তো, আগের দিন শিখিয়েও দিয়েছি। আর যারা আগের দিন আসিসনি তাদের দেখে নে কিভাবে লিখতে হয়। লেখা তো একই, লেখাতে কোনো সমস্যা নেই। ইনকাম রিসিভড ইন ক্যাশ, ইনকাম রিসিভড ইন ক্যাশ কত টাকা? 2 লাখ টাকা। এসে যোগ করবো অ্যাক্রুড ইনকাম, ACCRUED, অ্যাক্রুড ইনকাম, তারিখ 31/3/19, কত টাকা? 35,000 টাকা। আর কি করবো? লেস ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, কত হচ্ছে? 20,000 টাকা। বাদ দিয়ে কত হচ্ছে? 2,15,000। এটা হচ্ছে ইনকাম হচ্ছে, ঠিক আছে তো? এর থেকে খরচাপাতি গুলো বাদ দেবো। কি লিখবো? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কতটা? 31/3/19, 40,000 টাকা ইনারে রাখলাম। হ্যাঁ, এবার এই আউটস্ট্যান্ডিং যে 40,000 টাকা ছিল থেকে প্রিপেডটা মাইনাস করে দেখ, দেখ এদিক টাকা, ভালো করে টাকা। এই 40 থেকে 30টা মাইনাস করলাম কার থেকে? 40 থেকে 30 মাইনাস করলাম, তাহলে বলতে আউটস্ট্যান্ডিং মাইনাস প্রিপেড। মানে দেখ এটা কোনো মুখস্থ ব্যাপার না, ব্যাপারটাকে আগে টি ফর্ম করে তোকে বুঝিয়ে দিলাম, তারপর তুই কর। প্রিপেড এক্সপেন্সেস কত টাকা দিয়েছে? ডেট দিয়েছে 31/3/19, কত? 30,000। 40 থেকে 30 বাদ দিলে 10,000। এবার 2,15,000 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 2,05,000। ঠিক আছে তো?
আর কি ছিল অঙ্ক? না ভাই অঙ্কটা কি দিয়েছে দেখো, এটা ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিসের অঙ্ক দিয়েছে। বলছে মিস্টার রয় gives the following information relating to his income and expenditure for the year ended 31st December 2020. Fees received in cash বলেছে 50,500, fees earned but not yet received বলেছে 4,500, fees received in advance বলেছে 3,000, fees for 2000 received বলেছে 2,000, ঠিক আছে তো। তারপর স্টাফ স্যালারি পেড ব্র্যাকেটে গ্রস বলছে 8,200, স্যালারি পেড ইন অ্যাডভান্স বলেছে 1,200, স্যালারিজ ফর 2019 পেড বলেছে 1,000, রেন্ট পেড ফর অফিস বলেছে 7,100, আউটস্ট্যান্ডিং অফিস রেন্ট বলেছে তোমার 600, রেন্ট ফর 2019 পেড বলেছে 500, টেলিফোন চার্জেস পেড বলেছে 1,600। বলছে তুমি নেট ইনকাম ক্যালকুলেট করে দাও মিস্টার রয়ের 2020 ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিসে। তো চলো অঙ্কটা করে ফেলি। প্রথমে অ্যাক্রুয়াল বেসিস করি, তারপর ক্যাশ বেসিস করব, ঠিক আছে তো। তো সবার প্রথম না আমরা ফিস বের করে নিই। ফিসটা বের করে লিখি ক্যালকুলেশন অফ ফিস। প্রথমে বের করে নিই ক্যালকুলেশন অফ ফিস বের করছি ফর দ্য ইয়ার 2020 ফিসটা বের করে নিই, এক একটা করে রাফ করে নিই, তারপর আমরা করব একবারে। তাহলে 2020 ফিসটা কত হবে? প্রথমে লিখবে, প্রথমে লেখো ফিজ রিসিভড, প্রথমে লেখো ফিজ রিসিভড, ঠিক আছে তো। ফিজ রিসিভড ইন ক্যাশ, কত টাকা ফিস পেয়েছো? 50,500, লেখো ফিজ রিসিভড ইন ক্যাশ 50,500, এটা পেয়ে গেছো, ঠিক আছে। এবার কি করবে দেখো, কোশ্চেনটা দেখো, এটা তো লিখলাম। ফিস কি আছে? ফিস আর্নড বাট নট ইয়েট রিসিভড। ফিসটা আর্নড হয়েছে বাট এই টাকাটা পাওনি। তাহলে আমরা মনে করার চেষ্টা করো, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার যখন শিখিয়েছিল তখন কি বলেছিলাম, এই বছরের আইটেম হলে নেবে, এই বছর না হলে নেবে না। তাহলে ফিস আর্ন বাট নট ইয়েট রিসিভড তো এই বছরের টাকা, আর্ন হয়ে গেছে বাট এই টাকাটা এখন রিসিভড হয়নি। তাহলে এই বছরের টাকা তাহলে নেব, নেলে কি করবো, যোগ করবো, এইভাবে লিখবে অ্যাক্রুড ফিস, ডাইরেক্ট লিখে দাও অ্যাক্রুড ফিস 4,500। তো লেখো, যোগ দিয়ে লেখো অ্যাক্রুড ফিস $4,500। নেক্সট কি বলেছে, ফিস রিসিভড ইন অ্যাডভান্স, অর্থাৎ নেক্সট ইয়ারের ফিসটা অলরেডি পেয়ে গেছো, তাহলে নেক্সট ইয়ারের টাকা সেই বছরের টাকা না, তাহলে লেস করো। ফিস রিসিভড ইন অ্যাডভান্স লিখবে 3,000, লেস করবে, লেস দিয়ে লিখবে রিসিভড ইন অ্যাডভান্স, কত টাকা? ফিস রিসিভড ইন অ্যাডভান্স, অ্যাডভান্স ফিস কত? 3,000 টাকা, এটা লেস করছি। নেক্সট বলেছে ফিস ফর 2019 রিসিভড, অর্থাৎ তুমি 2020 অঙ্ক করছো, আগের বছরের ফিস পেয়েছো, তার মানে আগের বছর বাকি ছিল বলেই পেয়েছো। তাহলে আগের বছরের, এই বছরের তো টাকা না, আগের বছর টাকা পেয়েছো, তাহলে এটাও নেবে, মানে মাইনাস করবে, ঠিক আছে তো। তাহলে লিখবে তোমার কি বলে লেখা উচিত, এরিয়ার ফিস, ব্র্যাকেটে লিখবে 2019, এরিয়ার ফিস ব্র্যাকেটে লিখবে 2019, কত টাকা? 2,000 মাইনাস, প্লাস মাইনাস করে দেখো কত বেরোচ্ছে, 50,500, 500 যোগ করে হচ্ছে 51, 51 আর 55, 55 থেকে 5,000 বাদ দিলে কত হয়? 50,000 টাকা, অর্থাৎ এই বছরের ফিস হলো 50,000 টাকা হয়ে গেল, ফার্স্ট ওয়ার্কিংস হয়ে গেল। নেক্সট ওয়ার্কিংস করো স্যালারি, স্যালারি লিখবে ক্যালকুলেশন অফ স্যালারি, লেখো ক্যালকুলেশন অফ স্যালারিস ফর 2020, 2020 সালের স্যালারি কত। তাহলে কোশ্চেন পড়ে দেখো স্যালারি কত দিয়েছিল, কোশ্চেন দেখো স্যালারি পে বলে দিয়েছিল 8,200 টাকা, তাহলে এটা লেখো, লেখো স্যালারি, ঠিক আছে, লিখবে স্যালারি। তাহলে স্যালারি কত টাকা বলে দিয়েছিল তোমার কোশ্চেনে,
স্যালারি পেড এরকম ভাবে লিখতে পারো, স্যালারি পেড 8,200 টাকা বলে দিয়েছিল, এই টাকাটা পে করেছে। এই বছর এত টাকা স্যালারি তুমি পে করেছো, ঠিক আছে তো? কিন্তু এই বছরের স্যালারি কত এটাই জানতে চাইছে, এই বছরের স্যালারিটা কত। তো বলছে দেখো, স্যালারি পেড ইন অ্যাডভান্স, নেক্সট ইয়ারে যে স্যালারিটাকে পে করা উচিত, নেক্সট ইয়ারে যত টাকা স্যালারি পে করো সেটা কিছুটা অ্যাডভান্স করে দিয়েছো, কত? 1200 টাকা। তাহলে এই বছরের তো স্যালারি না, নেক্সট ইয়ারের স্যালারি, তাহলে নেবো না, মানে মাইনাস করবে, অ্যাডভান্স বলে লেখো, মাইনাস দিয়ে লেখো অ্যাডভান্স। কত টাকা অ্যাডভান্স স্যালারি, কত টাকা এটা তোমাকে দেখতে হবে, 1200 টাকা। নেক্সট, তারপর বলছে স্যালারি ফর 2019 পেড, স্যালারি ফর 2019 পেড, মানে আগের বছরের স্যালারি পে করে দিয়েছো, তার মানে আগের বছর স্যালারি বাকি ছিল তাই পে করেছো। তাহলে আগের বছরের স্যালারিতে এটাও তো নেওয়া উচিত নয়, তাহলে মাইনাস করবো কত টাকা? 1000 টাকা। এটাকে বলে আউটস্ট্যান্ডিং স্যালারি, লেখো আউটস্ট্যান্ডিং স্যালারি ব্র্যাকেটে 2019, কত টাকা? 1000 টাকা। তাহলে কত হচ্ছে? 6000 টাকা। তাহলে এই বছরের স্যালারি কত হলো? 6000 টাকা। লাস্ট, ক্যালকুলেশন অফ রেন্ট, লেখো ক্যালকুলেশন অফ রেন্ট ফর কোন সালে? 2020। তাহলে রেন্ট কত টাকা পে করে দিয়েছো তুমি? এবছর রেন্ট কত টাকা পে করেছো? কোশ্চেন পড়ে দেখো, এবছর রেন্ট পে করেছো তুমি, এই যে রেন্ট পেড ফর অফিস 7100 টাকা রেন্ট পে করেছো, লেখো 7100 টাকা। নেক্সট, আউটস্ট্যান্ডিং অফিস রেন্ট, আউটস্ট্যান্ডিং মানে বাকি আছে, ঠিক আছে? এই বছরে কত টাকা রেন্ট বাকি রেখে? 600 টাকা। এই বছরের রেন্ট বাকি রেখে 600 টাকা, তার মানে এই বছরে এই বছর 600 টাকা রেন্ট পে করা উচিত ছিল, পে করোনি, তাহলে এই বছরের টাকা নেবে, তাহলে 600 টাকা যোগ করবে। কি বলে লিখবে? যোগ দিয়ে লেখো আউটস্ট্যান্ডিং রেন্ট ব্র্যাকেটে কোন সাল? 2020 সাল, কত টাকা? 600 টাকা। নেক্সট, রেন্ট ফর 2019 পেড, অর্থাৎ আগের বছর রেন্ট বাকি রেখেছিলে সেটা এই বছর পে করছে, আগের বছরের টাকা নেওয়া উচিত নয়, তাহলে মাইনাস করবে, লেখো আউটস্ট্যান্ডিং রেন্ট প্যাকেটে 2019 500 টাকা, মাইনাস করো আউটস্ট্যান্ডিং রেন্ট ব্যাকেটে 2019 500 টাকা, তাহলে কত হচ্ছে? 7200 টাকা। হয়ে গেল, তিনটে ওয়ার্কিং শেষ হয়ে গেল। এবার তুমি করো, লেখো ক্যালকুলেশন অফ নেট ইনকাম, ক্যালকুলেশন অফ নেট ইনকাম অ্যাজ পার অ্যাক্রুয়াল বেসিস। প্রথমে কি লিখবে? ফিস, যে টাকাটা পেয়েছো, মানে এই বছরের ফিস কত? 50,000 টাকা। তার থেকে স্যালারি মাইনাস করো, এই বছরের স্যালারি কত? এই বছরের স্যালারি মাত্র ওয়ার্কিংস করে বের করলাম 6,000 টাকা। এই বছরের রেন্ট কত? এই মাত্র বের করলাম কত টাকা? 7,200 টাকা। ঠিক আছে, আর টেলিফোন তো কোশ্চেনে বলেই দিয়েছিল, টেলিফোনের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, তো টেলিফোন কত টাকা? 1,600 টাকা। বাদ দিয়ে দেখো কত হচ্ছে, বাদ দিয়ে হচ্ছে 35,200 টাকা। হয়ে গেল, অ্যাক্রুয়াল বেসিস কমপ্লিট। এবার কি করব? ক্যাশ বেসিস করবো, লেখো ক্যালকুলেশন অফ নেট ইনকাম, ক্যালকুলেশন অফ নেট ইনকাম অ্যাজ পার ক্যাশ বেসিস। ক্যাশ বেসিসে করতে হবে, খুবই ইজি জিনিস, লেখো ফিস, কত টাকা পেয়েছিলে? ফিস ক্যাশ রিসিভ বলে দিয়েছিল 50,500 টাকা, দেখে না, আমি দেখিয়ে দিচ্ছি আমি,
এই দেখো প্রথমেই বলেছিল ফিজ রিসিভড ইন ক্যাশ, ক্যাশ বেস করতে বললেন, তাহলে 50,500 টাকা লিখে দাও। তাই 50,500 টাকা লিখলাম। এরপর দেখো স্যালারি পে করেছিলে কত টাকা। 2020 সালে তুমি স্যালারি পে করেছিলে কত টাকা, 28,200 টাকা, এটা লেখো। মাইনাস দিয়ে লেখো স্যালারি পেড 8,200 টাকা। তারপর লেখো রেন্ট কত টাকা পে করেছিল এই বছর। এবছর রেন্ট কত টাকা পে করেছিল, এবছর তুমি রেন্ট পে করেছিলে 7,100 টাকা। আর রইল বাকি টেলিফোন চার্জেস। টেলিফোন চার্জেস কত টাকা ছিল, 1,600 টাকা, ব্যাস শেষ। বাদ দিয়ে হচ্ছে 33,600 টাকা, ব্যাস অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে আমরা ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস দুটোই করে নেব, ঠিক আছে। দেখো স্টুডেন্টস, এই অঙ্কটা করব। এই অঙ্কটা কি দিয়েছে কোশ্চেন একটু পড়ে নি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন নেট ইনকাম বের করতে বলেছে ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2023 অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। বলে দিয়েছে কি অ্যাক্রুয়াল বেসিস, বলেছে ইনকাম রিসিভড ইন ক্যাশ, ঠিক আছে, 1,00,000 টাকা। অ্যাক্রুড ইনকাম 35,000। আমরা কি জানতাম এবছরের আইটেম হলে নেবো, এবছরের আইটেম না হলে নেবো না। তো অ্যাক্রুড ইনকাম 31st March 2023 এটা এই বছরের আইটেম, তাহলে নেবো 35। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স ডিউরিং দ্য ইয়ার এন্ড, অর্থাৎ নেক্সট ইয়ারের টাকাটা এবছর অ্যাডভান্স পেয়ে গেছে, তাহলে এবছরের টাকা না, নেক্সট ইয়ারের টাকা, তার মানে এটা নেবো। বোঝা গেল। এবার দেখো এইদিকে দিয়েছে স্টেশনারি পারচেস 12,000, স্যালারি পেড টু স্টাফ দিয়েছে 45,000, আউটস্ট্যান্ডিং স্যালারি দিয়েছে 5,000। তাহলে নেট ইনকাম বের করতে হবে, তুমি ইনকাম থেকে এক্সপেন্স বাদ দেবে, হয়ে যাবে নেট ইনকাম। তাহলে চলো অঙ্কটা করে দিই, ছোট্ট অঙ্ক একদম। এখানে লিখছি ক্যালকুলেশন অফ নেট ইনকাম। প্রথমে লিখবো ইনকাম রিসিভড ইন ক্যাশ 1,00,000 টাকা, লেখো ইনকাম রিসিভড ইন ক্যাশ 1,00,000 টাকা। ইনকাম রিসিভড ইন ক্যাশ 1,00,000 টাকা, ঠিক আছে। তারপর দেখা যাক কি বলেছে। বলছে অ্যাক্রুড ইনকাম, ঠিক আছে, এটা এই বছরের টাকা নেবো, লেখো অ্যাক্রুড ইনকাম অ্যাজ অন 31st March 2023 35,000। অ্যাক্রুড ইনকাম অ্যাজ অন 31st March 2023, ঠিক আছে। নেক্সট ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, নেক্সট লিখবো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। এই টাকাটা নেবো না, এই টাকাটা নেবো না, নেক্সট ইয়ার টাকা এবছর পেয়ে গেছি, নেক্সট ইয়ার টাকা এই বছর পেয়ে গেছি, এটা নেবো না। মানে আমাদের নিয়ম, যদি মনে হয় এবছরের ইনকাম তাহলে নেবো, এবছর ইনকাম না হলে নেবো না। দেখো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, $10,000 কত হচ্ছে, 1,25,000। এর থেকে এক্সপেন্সেস গুলো বাদ দেবে। কি বলেছে স্টেশনারি পারচেজ, লেখো স্টেশনারি পারচেজ 12,000। নেক্সট স্যালারি পেড টু স্টাফ 45,000, সব খরচা, খরচাগুলো বাদ দাও। স্যালারি পেড টু স্টাফ 45,000।
আর একটা ছিল আউটস্ট্যান্ডিং স্যালারি, এবছরের স্যালারি দাওনি, তাহলে এটাও তো এবছরের খরচা, তাই না? এটাও লেখো আউটস্ট্যান্ডিং স্যালারি। কত টাকা? 5,000। 50 আর 12 62,000, তাহলে 1,25,000 থেকে 62 বাদ দিলে কত হচ্ছে? 63,000। এটা হলো তোমার অ্যান্সার, মানে নেট ইনকাম। হয়ে গেল অঙ্কটা, সেই ছোট্ট একটা অঙ্ক ছিল, করিয়ে দিলাম। দিয়েছিল কি অ্যাক্রুয়াল, তোমাকে প্রফিট বের করতে বলেছে কি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, মানে অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্টে তোমাকে প্রফিট বের করতে বলছে, অ্যাক্রুয়াল বেসিস কনসেপ্টে। ওরা একটা প্রফিট বলে দিচ্ছে যেটা ক্যাশ বেসিসে প্রফিট বলেছে, ক্যাশ বেসিসে প্রফিট বলেছে, কিন্তু তোমার ক্যাশ বেসিস প্রফিট বের করতে হবে না, তোমাকে অ্যাক্রুয়াল বেসিসে বের করতে হবে, ঠিক আছে? তো ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিসের মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে, ক্লাসে বারবার বলেছিলাম, ঠিক আছে? ক্যাশ বেসিসে মানে কারেন্ট ইয়ারের ক্যাশ ট্রানজ্যাকশন গুলো নিয়ে করতে হয়, আর অ্যাক্রুয়াল বেসিসে শুধু ক্যাশ ট্রানজ্যাকশনের পাশাপাশি মানে অ্যাক্রুয়াল কনসেপ্ট গুলোও তোমাকে কনসিডার করতে হবে, যেমন ধরো আউটস্ট্যান্ডিং, এইগুলো নিতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, মানে নন ক্যাশ এক্সপেন্সও কিন্তু অ্যাক্রুয়াল কনসেপ্টে চলে আসে। তিনেরটা বলেছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ফর দ্য ইয়ার এন্ডেড। প্রফিট ক্যাশ বেসিসে প্রফিট বলেছে। ধরো নর্মাল যদি একটা ব্যবসা করার কথা বলো, পুরো ক্যাশে ট্রানজাকশন হয়। তুমি ধরো ক্যাশ সেল করেছো, ক্যাশ সেল করে মানে তুমি ধরো বিজনেস যত টাকা কামিয়েছে ক্যাশে, ক্যাশে যত টাকা পেয়েছে তার থেকে ক্যাশে যত খরচা করেছে এই বছরের, ওইগুলো বাদ দিলে হয় প্রফিট। ও এখানে প্রফিটটা বলেছে এটা ক্যাশ বেসে প্রফিট 92 বলেছে, এখান থেকে তোমাকে অ্যাক্রুয়াল বেসিস বের করতে বলেছে, ঠিক আছে? বলছে দেখো আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারি মানে কি? স্যার স্যালারি বোঝা যাচ্ছে, আউটস্ট্যান্ডিং স্যালারি মানে যেই স্যালারিটা বাকি রাখা হয়েছে। বলছে আউটস্ট্যান্ডিং স্যালারি, আর তোমাকে কোন দিনে করতে বলছে? 31/3/23 করতে বলেছে। কিন্তু ওরা কোশ্চেনে বলে দিচ্ছে কি আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাজ অন 1/4/22, মানে এটা কোন বছরের স্যালারি বাকি ছিল? স্যার এটা আগের বছরের স্যালারি, ভালো করে বুঝবে কিন্তু। যদি বলতো 31/3/23, ঠিক আছে, 31/3/23 সেটা হতো এই বছরের স্যালারি বাকি, কিন্তু এই স্যালারিটা বাকি ছিল কত? আগের বছরে। আগের বছরে যে স্যালারিটা বাকি থাকে সেটা তো এই বছর পে করা হয়, তাই না? আগের বছরে যে স্যালারিটা থাকে সেটা এই বছর পে করা হয়, ঠিক আছে? তো এটা তোমাকে মাথায় রাখতে হবে, আগের বছরের যে স্যালারিটা বাকি ছিল সেটা এই বছরে পে করা হয়। আমাদের কনসেপ্ট কি বলে? আমাদের বলে যে এই বছরের আইটেম হলে নেব, এই বছর আইটেম না হলে নেব না। তো স্যার এটা তো আগের বছরের আইটেম, এটা নেওয়া উচিত নয়, এটা নেওয়া উচিত নয়। কিন্তু অ্যাকাউন্টেন্ট যে করেছিল তো ক্যাশ বেস করেছিল। তো তুমি একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করবে, যে জিনিসগুলো বোঝাচ্ছি খুব মনোযোগ সহকারে বুঝবে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কনসেপচুয়ালি যেটা বলছিলাম, আমি যেটা কি বলছিলাম তোমার, এখানে ওরা কোশ্চেনে কি বলেছে? ওরা কোশ্চেনে বলে দিয়েছে প্রফিট, ওরা কোশ্চেন বলছে প্রফিট আন্ডার ক্যাশ বেসিস, প্রফিট আন্ডার ক্যাশ বেসিস, ক্যাশ বেসিস ওয়াইজ প্রফিট কত হবে এটা বলে দিয়েছে, কত? 92,000 টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখো আমি এখানে লিখছি আউটস্ট্যান্ডিং স্যালারি, ওপেনিং আর একটা ক্লোজিং, ঠিক আছে? এই বছরের আউটস্ট্যান্ডিং স্যালারি নেব। অ্যাক্রুয়াল বেসিস কি বলছে? অ্যাক্রুয়াল বেসিস বলছে এই বছরের আইটেম হলে নেব, এই বছর না হলে নেব না। স্যার আউটস্ট্যান্ডিং স্যালারি ক্লোজিংটা তো এবছরে, তাহলে এটা নেব মানে যোগ করবো, ক্লোজিংটা যোগ করবো, কিন্তু ওপেনিংটা নেব না, ওপেনিংটা নেব না, ঠিক আছে? নেব না, নেব না মানে কিন্তু বিয়োগ, মাথায় রাখবে, নেব না মানে বিয়োগ। আমরা কিন্তু ইনকাম এটাই শিখেছি তোমাদের, তোমাদের কিন্তু ইনকাম এটাই শিখেছি, এই বছরের আইটেম হলে নেব, এই বছরের আইটেম না হলে নেব না। আউটস্ট্যান্ডিং স্যালারি তো এই বছরের আইটেম, তাই নেব। এখানে প্লাস মাইনাস দেওয়া হচ্ছে এরকম করি, আউটস্ট্যান্ডিং স্যালারি এই বছরের আইটেম নেব, আর ওপেনিংটা কি? ওপেনিং তো এই বছরের আইটেম না, ওপেনিং তো আগের বছরের আইটেম, তাই নেব না। কিন্তু কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট এখানে যে প্রফিট 92 দিয়েছে ও তো ক্যাশ বেসে করেছে, তাই না? ক্যাশ বেসে প্রফিট বের করেছে,
তার মানে আগের বছর যে কোনো স্যালারি বাকি থাকলে এবছর তো দেবে, তাই এই বছর যেহেতু টাকাটা পে করে দিচ্ছে অ্যাকাউন্টেন্ট ওরা মাইনাস করে দিচ্ছে। কিন্তু এটা কি নেওয়া উচিত? না, অ্যাক্রুয়াল যদি এটা নেওয়া উচিত নয়, এটা নেওয়া উচিত নয়, কিন্তু ভুল করে অ্যাকাউন্টেন্ট মাইনাস করে দিচ্ছে, আর মাইনাস করে দেওয়ার ফলে প্রফিটটা কমে গেছে, এখন বাড়াতে হবে, যোগ করতে হবে। কি লিখবে? এটাই হচ্ছে অরিজিনাল কনসেপ্ট, এটাই কিন্তু অরিজিনাল কনসেপ্ট, আউটস্ট্যান্ডিং স্যালারি। ঠিক আছে, ডেটটা কত হবে? 1/4/22, তো 7,000 টাকা। তো 92,000 যোগ করে কত হলো? 99,000 টাকা। নর্মাল, আর কিছু নেই, কিছু নেই। এবার কি বলছে? আউটস্ট্যান্ডিং স্যালারি অন 31/3/23, তাহলে এই আইটেমটা নেওয়া উচিত, এই আইটেমটা নেওয়া উচিত। ঠিক আছে তো? আর খরচা, তোমার প্রফিট বেরিয়ে গেছে, দেখো তোমার প্রফিট মানে ধরো ইনকামের পার্ট 99 বেরিয়ে গেছে, তাই খরচাগুলো বাদ দিতে হবে, খরচা বাদ দিতে হবে, তাই না? এখানে লিখবো লেস, লিখবো এক্সপেন্সেস বলে হেডিং দেবো, এক্সপেন্সেস বলে হেডিং দেবো। কি লিখবো? আউটস্ট্যান্ডিং স্যালারি 31/3/23 কত টাকা? দেখো কত টাকা ছিল? 31/3/23 5,000 টাকা, এটা লেস করবো, এগুলো লেস করবো। আর কি কি আইটেম বলেছিল? স্যার ডেপ্রিসিয়েশন, তো খরচা লেস করতেই হবে তোমাকে, এটাই ক্যাশ বেসে নিতে নেই, কিন্তু অ্যাক্রুয়াল বেসে নিতে হয়। ডেপ্রিসিয়েশন কত টাকা ছিল তোমার? 12,000 টাকা। ব্যাড ডেট কত বলেছিল? 3,000 টাকা। ঠিক আছে, তারপর বলছিল পি রিসিভ রেন্ট অন বিল্ডিং লেট আউট, বিল্ডিং ভাড়া দিয়েছিলে তুমি, পি রিসিভ রেন্ট পেয়ে গেছিলে, মানে আগে আগে ভাড়াটা পেয়ে গেছিলে, যেটা কিনা তোমার ওই ক্যাশ বেসে যে প্রফিট বের করেছো ও তোর মধ্যে নিয়ে নিয়েছিল, টাকা এসছে তো নিয়ে নিয়েছিল। ঠিক আছে তো? তো এটা কি করতে হবে? এই আইটেমটা কি করতে হবে? এই আইটেমটা তোমার মাইনাস কর, এই আইটেমটা মাইনাস করতে হবে। তাহলে কি লিখবো? লেখো প্রি রিসিভ রেন্ট অন বিল্ডিং লেট আউট। প্রি রিসিভ রেন্ট অন বিল্ডিং লেট আউট কত টাকা? 5,000 টাকা। 12 আর 5 17, 17 3 20 আর 5 25,000 টাকা। তো 99 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে? 5 9 4 2 9 7 74,000। ঠিক আছে তো? এটা হলো প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, লিখে দাও, প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। দেখো এই বছরের আইটেম হলে নেব, বারবার বলছি, কিন্তু ধরো প্রি রিসিভ রেন্ট, ধরো একটা বিজনেস করছো, বিজনেসে ধরো ঘর ভাড়া দিয়ে দিয়েছো, ঠিক আছে, বিজনেসের ধরো কোনো জায়গা আছে, এক্সট্রা জায়গা আছে, সেই জায়গাটা ভাড়া দিয়েছো, ভাড়া দিয়ে ইনকাম হয়েছে, টাকা এসছে, কিন্তু কোনটা? প্রি রিসিভ, মানে নেক্সট ইয়ারের টাকা এবছর পেয়ে গেল, এটা কি নেওয়া উচিত? না, কিন্তু অ্যাকাউন্টেন্ট নিয়ে নিয়েছিল, এটাকে আমরা কি করলাম? মাইনাস করলাম। বুঝতে পারলে? এটা লিখলাম প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে, এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখ, এই অঙ্কটা না আগের বছর পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, আগের বছর 2024 অনার্সে এসেছিল, ঠিক আছে, সিসিএফ 5 মার্কস দিয়েছিল, ঠিক আছে, 5 মার্কস দিয়েছিল। এটা কি বলছে? এ কোম্পানি কি বলেছে? ইজ আ লার্জ মোবাইল স্টোর সেলিং এন্ড রিপেয়ারিং। ঠিক আছে, মানে এই কোম্পানির কাজটা কি? মানে মোবাইল, একটা মোবাইল স্টোর কোম্পানি, ও কি করে? মোবাইল ফোন বেচে এবং সেটাকে কি করে? রিপেয়ার করে, মোবাইল ফোন বেচবে এবং রিপেয়ার করবে। ডিউরিং 2023 ইট সোল্ড আ গুড নাম্বার অফ মোবাইল ফোন, ঠিক আছে, অ্যান্ড অলসো আর্নড আ হ্যান্ডসাম রেভিনিউ, ঠিক আছে, ফ্রম রিপেয়ার অফ সেল ফোন। মানে কি বললাম তোকে? এটা একটা মোবাইল ফোনের কোম্পানি, মানে একটা দোকান, এ কি করে? মোবাইল ফোন বিক্রি করে আর মোবাইল ফোন রিপেয়ারিং করে। তো মোবাইল ফোন বিক্রি করে টাকা কামাবে, আবার মোবাইল ফোন রিপেয়ার করেও তো টাকা কামাবে, এইভাবে তো টাকা কামাবে। ঠিক আছে তো? বলছে ফর দ্য ইয়ার ইন 31st December 2023 দ্য ইনফরমেশন রিলেটিং টু সেলস এন্ড রিপেয়ার আর ফলোস। তো এখানে কি কি বলছে? সেলের ইনফরমেশন দিয়েছে আর রিপেয়ারের ইনফরমেশন দিয়েছে। বুঝতে পারলি? কার কার ইনফরমেশন? সেল আর রিপেয়ার ইনফরমেশন দিয়েছে। ক্যাশ সেল অফ মোবাইল ফোন, মোবাইল ফোন বেচে তুই কত টাকা পেয়েছিস? মোবাইল ফোন বেচে কত টাকা পেয়েছিস? ক্যাশে বিক্রি করে 75,000 টাকা এই বছর। ঠিক আছে, তোকে কি বের করতে বলেছে জানিস তো? ভালো করে বুঝবি, কিন্তু কি বের করতে বলেছে ভালো করে পড়।
revenue earned by the store for the year end 31st December 2023. ধর আমার একটা মোবাইল ফোনের দোকান আছে, তো আমি এই বছর ওই মোবাইল ফোনের দোকান থেকে কি টাকা কামাতে পেরেছি এটাই বের করতে বলেছে, কি টাকা এবং কোন বেসিস বলেছে, দেখ অ্যাক্রুয়াল বেসিসে। তাহলে মোবাইল ফোন এবছর আমি ক্যাশে বিক্রি করেছি, তাহলে সেই টাকা তো এবছরই কামালাম, তার মানে এই ৭৫,০০০ টাকা এবছরই কামালাম। ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার, যাদেরকে মোবাইল ফোন ধারে বেচেছি, যাদেরকে মোবাইল ফোন ধারে বিক্রি করে যাদের থেকে কি পাবো, ক্যাশ টাকা পাবো, ক্যাশ টাকা পাচ্ছি। এবার ভাব ভালো করে দেখ কি বলেছে, কোন বছরের টাকা পাচ্ছি, আমি মোবাইল ফোন যাদেরকে ধারে বেচলাম তার থেকেও টাকা পাবো, এটা কোন বছরের টাকা পাচ্ছি, এটা কি আগের বছরে বিক্রি করে তার টাকা নাকি এবছর বিক্রি করে তার টাকা, এটা পড়তে হবে। বলছে কি ডিউরিং দ্য ইয়ার 2023, এবছর যে মোবাইল ফোন গুলো ধারে বিক্রি করে তার টাকা, তার মানে এই বছরের টাকা, তাহলে নেবো এই বছরের। আমরা কি করেছিলাম, ইনকাম এন্ড এক্সপেন্স করার সময় কি বলতাম, এই বছরের আইটেম হলে নেবো, এই বছর না হলে নেবো না। তাহলে এই যে দেখ, যাদেরকে এবছর আমি ধারে মোবাইল ফোন বিক্রি করেছি তাদের থেকে কত টাকা পাচ্ছি, ৭,৭৫,০০০ টাকা পাচ্ছি, তাহলে নেবো। বলছে এই ৭,৭৫,০০০ মধ্যে আগের বছরের ১,২৫,০০০ আছে, বল আগের বছর টাকা নেবো না, মাইনাস হয়ে যাবে। এটাও বুঝে গেলি ব্যাপারটা কি বলেছে। আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট ইয়েট টু বি কালেক্টেড, মানে বাকি অ্যামাউন্ট, এই টাকাটা এখনো কিছু টাকা এখনো কালেক্ট করতে পারিনি। তুই এই বছর কাউকে ধারে মোবাইল ফোন বিক্রি করেছিস, টাকা পেয়ে গেছিস, সব টাকা পাসনি, কিছু টাকা বাকি আছে। তাহলে বল এটা কোন বছরের টাকা, এই বছরের টাকা, নেবো কি নেবো না, এটা নেবো। কত টাকা বল, কত টাকা, ১,৭৫,০০০ নেবো, হয়ে গেল। ক্যাশ রিসিভ ফ্রম রিপেয়ার অফ মোবাইল ফোন রিপেয়ার করে তুই কত টাকা ক্যাশ পেয়েছি এবছর, ১,০০,০০০ টাকা, এটাও নেবো। অঙ্ক শেষ হয়ে গেল। বুঝলি অ্যান্সার কত হবে, আমি লিখে লিখে দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। অ্যান্সারটা দেখ, তুই দেখ কত হবে, ৭৫,০০০ টাকা যোগ কত হবে, ৭,৭৫,০০০ থেকে ১,২৫,০০০ বাদ দে, কত ৬,৫০,০০০। আর কি হচ্ছে, আর কত টাকা ছিল, ১,৭৫,০০০ যোগ করবো, না রে ভাই, আরে আউটস্ট্যান্ডিং কি করে মাইনাস হবে, এই বছর ওর টাকা পাওয়ার কথা, এটা তোর ইনকাম, আউটস্ট্যান্ডিং কি করে মাইনাস হয়, তুই এতদিন ধরে আউটস্ট্যান্ডিং এই শিখেছিস, আউটস্ট্যান্ডিং কি করে মাইনাস হয়, এটা কি করে বলি। এই শেষ হয়ে গেল অঙ্ক, যোগ করবো, অঙ্ক শেষ। এবার তোকে লিখে লিখে দেখাচ্ছি, বুঝতে পেরেছি অঙ্কটা, লিখে লিখে দেখাচ্ছি তোকে। লেখ স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ লেখ স্টেটমেন্ট শোয়িং computation of revenue earned under accrual basis revenue earned under accrual basis ঠিক আছে, for the year end date December 31, 2023। প্রথমে লেখ ক্যাশ সেলস অফ মোবাইল ফোন, ক্যাশ সেলস অফ মোবাইল ফোন কত টাকা, ৭৫,০০০ টাকা, ঠিক আছে। তারপর লিখবি ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স, for sale of phone on credit,
or sale of phones on credit. ঠিক আছে, কত টাকা ছিল বল? ঋষি বল দেখি। 7,72,000, যার মধ্যে আগের বছর টাকা পেয়েছিস। কি লিখবি? মাইনাস দিয়ে লেখ, লেস দিয়ে লেখ কালেকশন, লেস দিয়ে লেখ কালেকশন in respect of sale in respect of sales for 2022 কত টাকা? 1,50,000 তো। তাহলে কত হচ্ছে? 6,50,000। ঠিক আছে, আবার আর একটা কি ছিল? প্লাস ওই আউটস্ট্যান্ডিং ছিল না, আউটস্ট্যান্ডিং লেখ, যোগ দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং কি লেখা ছিল? আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট yet to be collected from the customer, আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট yet to be collected from customer for credit sales। কত টাকা ছিল? 1,75,000। আর লাস্ট একটা 1 লাখ টাকার আইটেম ছিল। কি লিখবো? ক্যাশ রিসিভ ফ্রম রিপেয়ার্স। কত টাকা ছিল? 1 লাখ টাকা লিখে দিলাম, টোটাল করে অঙ্ক শেষ। $10 লাখ টাকা শেষ অঙ্ক। যেটা বেরোলো তাকে বলা হচ্ছে লেখ রেভিনিউ আর্নড, লেখ রেভিনিউ আর্নড ডিউরিং 2023। রেভিনিউ আর্নড ডিউরিং 2023। আগের বছর পরীক্ষা এসেছিল অঙ্কটা, ঠিক আছে তো? সোজা ছিল অঙ্কটা। এদিক শোন, দেখ অঙ্কটা কি বলেছে। এই অঙ্কটা 2000 কোথায় গেল? 2024 জেনারেলে এসেছিল আগের বছর, সিসিএফ এ এসেছিল আগের বছর অঙ্কটা। হ্যাঁ, পরীক্ষায় আগের বছর সিসিএফ এ এসেছিল। দেখ অঙ্কটা করে দিচ্ছি। বলছে এস এন্ড সানস, ঠিক আছে, বলছে এস এন্ড সানস ascertain its profit based on cash basis of accounting and reported a profit 92,000 for the year ended 31st March 2024। ভালো করে বোঝ, এই কোম্পানির প্রফিট দিয়েছে কোন বেসিসে? ক্যাশ বেসিসে প্রফিট দিয়ে দিয়েছে। আগের দিন করাচ্ছিলাম কিন্তু, ক্যাশ বেসিসে প্রফিট দিয়ে দিয়েছে। তোকে কোন বেসিসে প্রফিট বের করতে হবে? অ্যাক্রুয়ালে বের করতে। ক্যাশ বেসিসে প্রফিট বলেছে, অ্যাক্রুয়াল বেসিসে প্রফিট বের করতে হবে, ঠিক আছে তো? আচ্ছা, প্রফিট কত বলেছে? 92,000। প্রফিট কত বলে? 92,000। তাহলে দেখ এখানে লিখবো, দাগ কাটাকাটিতে ব্যাপার নেই, দাগ তো আগের অঙ্কেই কেটে দেখালাম, দুটো দাগ কাটলাম, মানে উপরে লেখালেখি গুলো যে আগের যেটা ছিল আগের লেখাটাই লিখে দেবো পরে, ঠিক আছে? পরে লিখে দেবো। তো কি লিখবো এখানে বল? কি বলেছে? প্রফিট অ্যাজ পার ক্যাশ বেসিস, লেখ প্রফিট অ্যাজ পার ক্যাশ বেসিস। কত টাকা? 92,000, হ্যাঁ কি না? এবার কি বলেছে এখানে? কোন তারিখের করতে বলছে? 31/3/24। মানে জানিস কোন বছরের অঙ্ক? 23-24-এর অঙ্ক দিয়েছে, 23-24 সালের অঙ্ক দিয়েছে। আমাকে বল এটা কোন বেসিসে করেছে? এখানে যে প্রফিটটা দিয়েছে কোন বেসিসে দেওয়া আছে? ক্যাশ বেসিস। তাহলে ক্যাশ বেসিসে যখন করেছিল, মন দিয়ে শুনবি, ক্যাশ বেসিসে যখন করেছিল তখন কি নন ক্যাশ আইটেম নেয়? ক্যাশ বেসিসে করতে গেলে কি নন ক্যাশ আইটেম নেওয়া উচিত?
তা ওরা যে 92 করেছে এর মধ্যে কি কোনো নন ক্যাশ আইটেম আছে? বুঝতে পারছিস তো? নন ক্যাশ নেই। ডেপ্রিসিয়েশন কি আইটেম? ক্যাশ আইটেম নাকি নন ক্যাশ আইটেম জানিস? নন ক্যাশ আইটেম। তার মানে এই ডেপ্রিসিয়েশন ওরা যখন ক্যাশ বেসে করেছিল তখন ডেপ্রিসিয়েশন নিয়েছিল, হ্যাঁ কি না? নেয়নি। তাহলে ডেপ্রিসিয়েশন ক্যাশ বেসিসে আসে না অ্যাক্রুয়াল বেসিসে আসে? অ্যাক্রুয়াল বেসিসে। তো ডেপ্রিসিয়েশনের ফলে কোম্পানির প্রফিট বাড়ে না কমে? প্রফিট কমে। তাহলে এখানে প্রফিট ডেপ্রিসিয়েশন মাইনাস করব। এই যে আমি ডেপ্রিসিয়েশন মাইনাস করছি, তোরা কি বুঝতে পারলি কেন মাইনাস করলাম? বুঝেছি মাইনাস কেন করলাম? না বুঝতে পারলে বল। বুঝলি ডেপ্রিসিয়েশন কেন মাইনাস করলাম? কারণটা, লজিকটা বুঝতে হবে। এই অঙ্কই পরীক্ষায় কোনো গ্যারান্টি নেই, কিন্তু যদি এরকম ধরনের কোনো পয়েন্ট দিয়ে তোকে মাথায় রাখতে হবে। কারণ ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ আইটেম, নন ক্যাশ আইটেম ক্যাশ বেসিসে আসে না, তাই ওরা ক্যাশ বেসে নেয়নি। তাহলে নন ক্যাশ কোথায় আসে? নন ক্যাশ আসে হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে। তো ডেপ্রিসিয়েশন হচ্ছে এমন এক ধরনের কি, এটা এক ধরনের এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সেস হলে প্রফিট বাড়ে না কমে? প্রফিট কমে, এই জন্যই তো মাইনাস করলাম। দেখা গেল তোর পরীক্ষায় ডেপ্রিসিয়েশন না দিয়ে দিল ব্যাড ডেট, দিয়ে দিল ব্যাড ডেট, এটাও তো নন ক্যাশ আইটেম, তখনও মাইনাস করবো। এই টপিক বুঝতে হবে, ডেপ্রিসিয়েশন নাও দিতে পারে তোর পরীক্ষায়, এই জিনিসগুলো তোকে বুঝতে হবে। তাহলে এখানে কি লিখবো? ডেপ্রিসিয়েশন। লেখ ডেপ্রিসিয়েশন। কত টাকা দিই? ডেপ্রিসিয়েশন 12,000 টাকা। তাহলে 92 থেকে 12 বাদ দেবো, হয়ে গেল তোর 80,000। নেক্সট কি বলেছে? খুব, আমি আগের দিন একটা কথা বলেছিলাম কিন্তু মনে আছে কিনা জানি না, প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস কিন্তু ক্যাশ বেসে আসে না, বলেছিলাম কিন্তু আগের দিন, মনে আছে কিনা জানি না, বলেছিলাম আগের দিন প্রিপেড এক্সপেন্স আসে না। কারণ দেখ, ভালো করে শোন, ভালো করে শোন, আমি তোকে একে একে দেখাই, দাঁড়া একটু নিচে দেখাই, তাহলে বুঝতে হবে আগের দিন বলেছিলাম এটা মনে আছে কিনা। ধর সাপোজ ধর আমাদের ইয়ার, ধর এটা ধর 2024 সাল, এটা 1 থেকে 31শে ডিসেম্বর। তুই ধর রেন্ট, আগের দিন বলছিলাম রেন্ট পে করেছিস, তুই রেন্ট না তুই এতদিন পে করেছিস, অর্থাৎ এখান থেকে শুরু করে তুই এতদিন অবধি পে করেছিস, তাহলে এটা ক্যাশ বেসে আসবে, এটা ক্যাশ বেসে আসবে। তোর ধর পুরো এখান থেকে এত অবধি রেন্ট ধর 50,000 টাকা, পুরো 50,000 টাকা ক্যাশ বেসে আসবে, করার সময় আসবে। কিন্তু এখানে এরকম বলেনি, এখানে বলেছে বছরের শুরুতে কত প্রিপেড আর বছরের শেষে কত প্রিপেড, এটা বলেছে। বলছে এরকম কোন আইটেম, এরকম আইটেম ব্যালেন্স শিটের আইটেম, এই আইটেম কখনো ক্যাশ বেসে আসে না, এর জায়গায় অ্যাক্রুয়াল বেসিস। প্রিপেড এক্সপেন্সে যদি ব্যালেন্স থাকে না, ওটা ক্যাশ বেসে আসে না, ওটা অ্যাক্রুয়াল বেসে আসে না। মনে রাখবি, আগের দিন বলেছিলাম এই কথাটা, এই কথাটা মনে রাখতে হবে। প্রিপেড এক্সপেন্সে যে ব্যালেন্সটা দেয় ওটা ক্যাশ বেসে আসে না, ওটা আসে অ্যাক্রুয়াল বেসিসে। হ্যাঁ, যদি বলতো যে না রেন্ট পে করেছি এখান থেকে এত অবধি এত টাকা, তাহলে আসতো। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো না ছোট ছোট জিনিস বলেই এগুলো মনে রাখতে হবে। দেখ এবার কি হবে বলবো, প্রিপেড এক্সপেন্সেস, এটা কি 1/4/23 বল, 1/4/23 আর এটা 31/3/24 বল। 1/4/23 এটা কি এই বছরের নাকি আগের বছরের? বল বল 1/4/23, 1/4/23 এটা কি এই বছরের নাকি আগের? প্রিপেড এক্সপেন্স মানে কি, আগে আগে পে করে দিয়েছিস, অর্থাৎ এই বছরে যে টাকাটা তোর পেমেন্ট করা উচিত ছিল সেই টাকাটা কবে পেমেন্ট করেছিস? আগের বছর। তাহলে এই টাকাটা, এই 8,000 টাকা তুই কবে পেমেন্ট করেছিলি? আগের বছর। কোন বছরের টাকা ছিল এটা? তাহলে আমরা যখন ইনকাম এক্সপেন্স করতাম কি বলেছিলাম, এই বছর হলে কি নেব, এই বছর না হলে নেব না। তাহলে এই 8,000 টাকা এই বছরের নাকি আগের বছরের? এই বছরের। তাহলে নেব কি নেব না? নেব, মানে কি করব? যোগ করব। তাহলে লেখ, যোগ দিয়ে লেখ। বোঝাটা খুব জরুরি, বারবার বলছি বোঝাটা খুব জরুরি। লেখ প্রিপেড এক্সপেন্সেস 1/4/23 কত টাকা? 8,000 টাকা। এখানেই লিখলাম, দুটো দাগ কাটলাম কেন? তারপর বল, এই যে এখানে 5,000 টাকা ছিল, বলে 5,000 টাকা কি এই বছরের নাকি পরের বছরের? পরের বছরেরটা নেওয়া উচিত। কি করব? মাইনাস করে দে, মাইনাস দিলে প্রিপেড এক্সপেন্সেস 31/3/24 কত টাকা দিয়েছে বল? 5,000 টাকা। 8 থেকে 5 বাদ দিলে 3,000 টাকা, কত হলো? 83,000 টাকা। লাস্ট পয়েন্টই তো বলেছিল অ্যাক্রুড ইন্টারেস্ট ইনকাম। বল দেখি অ্যাক্রুড ইন্টারেস্ট বুঝেছিস? অ্যাক্রুড ইন্টারেস্ট মানে তো বুঝতে পেরেছিস, তুই তো ইনকাম এক্সপেন্স এই পয়েন্টটা করেছিলি। অ্যাক্রুড ইন্টারেস্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট যদি এই বছরের হয়, আচ্ছা অ্যাক্রুড মানে কি জানিস? অ্যাক্রুড মানে কি?
অ্যাক্রুড মানে কি? বাকি। ও বললো পাওনা, ঠিকই আছে। অ্যাক্রুড মানে বাকি। অ্যাক্রুড মানে কি বললাম? বাকি, ইনকাম বাকি। বল, ইনকাম বাকি 3,000 টাকা ইনকাম বাকি। কোন বছরের ইনকাম এটা? এটা কোন বছরের ইনকাম? বলে 1/4/23। কোন বছরের ইনকাম? এই বছরের ইনকাম নাকি আগের বছরের ইনকাম? বল বল বল। 1/4/23 মানে, বুঝতে পারছিস না? অসুবিধা হচ্ছে? 1/4/23 মানে অ্যাক্রুড ইনকাম। আচ্ছা আমি তোকে বোঝাচ্ছি, ধর আমি তো পড়াচ্ছি, ধর এই বছর পড়ালাম, কোন স্টুডেন্ট মাইনা বাকি রাখলো, এটাকে কি বলবেন? এটাকে বলবো অ্যাক্রুড ইনকাম। যদি এই বছর বাকি রাখে তাহলে লিখবো অ্যাক্রুড ইনকাম দিস ইয়ার। যদি আগের বছর বাকি রাখে বলবো অ্যাক্রুড ইনকাম প্রিভিয়াস ইয়ার। তো এখানে কি বলছে দেখ, অ্যাক্রুড ইনকাম 3,000 টাকা 1/4/23। আমাকে বল, তুই তো ইনকাম এক্সপ্লেন করেছিস ওই কনসেপ্টে, বল 1/4/23 কে কি এবছর বলবো না আগের বছর বলবো? আগের বছর। তাহলে এই টাকাটা আগের বছরের টাকা, আগের বছরের টাকা। তা আগের বছরের টাকা নেব কি নেব না? নেব না, তাহলে মাইনাস করব। এটা হয়ে গেল মাইনাস। আর এই 31/3/24 মানে এই বছরের টাকা নেব কি নেব না? নেব মানে প্লাস। বুঝতে পেরেছিস অঙ্কটা? শেষ হয়ে গেল, শেষ। প্লাস দিয়ে লেখ অ্যাক্রুড ইনকাম কত ছিল? 4,500। 31/3/24 দিয়ে লেখ 4,500। এক চার তেইশে 3,000। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা, শেষ। তাহলে লিখবো প্রফিট অ্যাজ পার অ্যাক্রুয়াল বেসিস। ঠিক আছে, শেষ হয়ে গেল অঙ্কটা।